মামি, আর আমার ছোট মাটাকে দেখছি না কেন? তুলি আর মীরা রান্নাঘরের দিকে থাকায় এখনো শুভর চোখে পড়েনি তারা। তুলি সামনের দিকে এগিয়ে আসতে আসতে বলে, তোমার দুই মাই এখন ঘুমে। একজন সেই ভোরে উঠে সারাক্ষণ টলছিল, তাই তাকে খাইয়ে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মা তো ওনার মাথা নিয়ে উঠতে পারছেন না। এবার তো আমি চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কেমন আছো ভাবিমণি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এখানে আসার আগে খারাপ ছিলাম, তবে এখন খুব ভালো লাগছে। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি। তুর্যের আবার খিদে পেয়েছে খুব। বলেই হেসে দেয় শুভ। অতঃপর সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে আচমকাই তুর্যকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস ভাই? হুম, ভালো, গম্ভীর স্বরে বলল তুর্য। এই লোকটা আসলেই খারাপ। সে না হয় তার কিছু হয় না, কিন্তু তুলি বুবু তো বলল যে ছেলেটা তাদের ভাই। মনে মনে কথাগুলো ভেবে মুখ বাঁকায় মীরা। মাহিরের রুমের বারান্দায় চুপটি করে বসে আছে মিলে। কোনো রকম নরণচরণ দেখা যাচ্ছে না তার মধ্যে। লড়লেই যে মুশকিল। মাহির যে তাকে হুমকি দিয়েছে, এক চুলো যদি সে নড়ে তবে তার কপালে খারাপই আছে বলেই সাড় নিতে গেছে সে। আর মিলিও তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে। তাই তো পুতুলের ন্যায় এখনো বসে আছে। মিলি, এদিকে আয়। ওয়াশরুম থেকে বেরিয়ে মাহির তাকে ডাক দেয়। মিলের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায় না। সে আগের ন্যায় চুপটি করে বসে থাকে। এতে রেগে যায় মাহির, কিন্তু রাগের মাথায় কিছু করতে সে নারাজ। সে চায় না আর কোনো দূরত্ব। তাই তো রাগটাকে সামলে নিয়ে আবারও ডাকে, জান, তুই আসবি নাকি? আমি কোলে করে নিয়ে আসবো। মাহিরের জান সম্বোধনে রেগে যায় মিলি। অতঃপর বসা থেকে উঠে পড়ে। লোকটাকে আছে কিছু কড়া কথা শোনাবে। কি পেয়েছেটা কিসে? যখন যা ইচ্ছে হবে তাই করবে। হুঁ, সামনের জন কি চায় সেটা একবারের জন্য ভাববে না। যতটা না রাগ নিয়ে এসেছিল তার দ্বিগুণ লজ্জায় পড়ে যায় মিলি। মাহির বলে, মাহিরের কোমরে একটা টাওয়াল পেঁচানো আর একটা হাতে ধরা। চুল মোছা হয়নি তার। মাথা থেকে ফোঁটা ফোঁটা জলকণা ঘাড় চিবুকবে, শরীরে মিশছে। তা দেখে শুকনো একটা ঢোক গিলে মিলে। তার হাওয়া টাইট। নিজের জায়গা থেকে এক চুলো নড়তে পারছে না সে। শুধু নয়ন জোড়া এদিক সেদিক করছে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন জান? বলেই মাহির বিছানার একপাশে পা ঝুলিয়ে বসে। অতঃপর আবারও ইশারায় তাকে ডাকে। এক পা করে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো মিলি। বেশ দূরত্ব বজায় রেখে। তবে সেই দূরত্ব ছিল অল্পক্ষণের জন্য। এক নিমিষে মাহির তার লম্বা হাত বাড়িয়ে মেয়েটার কোমরের একপাশে টান দিয়ে দূরত্বটা গুছিয়ে দিল। অতঃপর আর এক হাতে থাকা টাওয়ালটা মিলির কাঁধে রেখে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। নে, মাথাটা মুছে দে ঝটপট। মাহিরের এরূপ কাণ্ডে মিলির সারা শরীর মির্গি রোগীর ন্যায় কাঁপুনি উঠতে নিলে নিজেকে সামলে শক্ত হয়ে দাঁড়ায়। অতঃপর কাঁধ থেকে টাওয়ালটা নিয়ে মাহিরের চুল মুছে দেয়। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই আদৌ সে বিরক্ত কিনা। একদম চুপচাপ, অনুভূতিহীন কাঠের পুতুল মনে হয় মাহিরের কাছে। মিলি। আস্তে করে ডেকে ওঠে মাহির। কোনো রকম উত্তর না দিয়ে মাহিরের দিকে তাকায় মিলে। সেটাও খুব অল্প সময়ের জন্য। অতঃপর চোখ সরিয়ে নেয়। মিলি, বোঝার চেষ্টা কর, সব কিছু ঠিক করে নিতে চাই আমি, শুধুমাত্র তোর কথা ভেবে সেই দিন। ব্যাস, অনেক ভেবে ফেলেছো তোমরা আমার জন্য। এবার আল্লাহর ওয়াস্তে আমাকে একা ছেড়ে দাও। আমার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দাও। দয়া করে নিজেদের সিদ্ধান্তগুলো আমার উপর আর চাপিয়ে দিও না। মিলির সারা শরীরে যেন নাম না জানা মহাশক্তি এসে ভর করেছে। তাই তো মাহিরের বলিষ্ঠ হাত দুটো এক ঝটকায় দূরে সরিয়ে চলে গেল। গন্তব্য হয়তো নিজের রুম। মিলির বলা প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত মাহিরের বুকের বাপাশে ছুরির ন্যায় খোঁচাচ্ছে। আখিচোড়া তার জ্বালা করছে। সে কি কাঁদছে? না না, ছেলে মানুষের কাঁদতে নেই, দুর্বল হতে নাই। নতবা সামনের জনকে কিভাবে সামলাবে? পাহাড় সমান অভিমানী বা ভাঙাবে কিভাবে? চোখ বুজে বড় বড় দুটো শ্বাস নেয় মাহি। অতঃপর বিড়বিড় করে বলে, খুব কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আর না জান, এবার তোর সুখের পালা। দেখিস, সুখের চাদরে মুড়িয়ে রাখবো তোকে। চৌধুরী পরিবারের মীরা তুলি ব্যতীত সকলে একসাথেই খেতে বসেছে টেবিলে। বাড়ির বৌদুরকে বাদ দিতে চাননি তারা। তবে তুলির আবদার করে বসে যে সে আর মীরা তাদের বেড়ে খাওয়াবে। তাই আর না করেননি। এখনো পর্যন্ত তুর্য মীরাকে খেয়াল করেনি। সে কোনো দিকে না তাকিয়ে এক নাগারেই খেয়ে যাচ্ছে। হঠাৎই তার নাকে ভেসে আসে রাতে পাওয়া সেই মেয়েলি মিষ্টি গন্ধটা।
অবশেষে চোখের বাতার দুটো বন্ধ হয়ে যায় তুর্যের। তার বুঝতে বাকি থাকে না এই গন্ধের উৎস কোথায়। মুচকি হেসে চোখ খুলে পাশে তাকাতেই দেখতে পায় লাল টুকটুকে শাড়ি পরিহিতা মীরাকে। টানা টানা চোখে হালকা করে কাজল পরা, কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ। প্রতিদিনের মতোই কানে ছোট ছোট একজোড়া কানের দুল, গলায় পাতলা চেইন। ব্যাস, এতেই মেয়েটাকে অপরূপ লাগছে। তবুও তুর্যের কাছে মনে হচ্ছে কোথাও একটা কমতি আছে মেয়েটার মুখে। এই তো পেয়েছে। মেয়েটার মুখের হাসিটা এখন গায়েব। কিন্তু কেন? সেই হাসির অনুসন্ধান করতে গিয়ে দেখে মেয়েটা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে তার দিকে একবার, তো নিজের হাতের দিকে আরেকবার তাকাচ্ছে। মীরার দৃষ্টি অনুসরণ করলেই তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে দেখে মীরার ডান হাতটা শুভ তার বাম হাতের মুঠোয় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে তার হাজারো মুগ্ধতা, আর বাড়ির সবাই অবাক হয়ে দেখছে শুভর কাণ্ড। আচমকা বসা থেকে উঠে পড়ে শুভ, অতঃপর মীরার সামনে সোজা হয়ে দাঁড়ায়। তখনও মীরার হাত শুভর হাতের মুঠোয় বন্ধি। I can't believe the red rose. Oh, whom? You are my white rose. White rose. Can I hug you once? উত্তেজিত হয়ে বলা শুভর কথায় কেঁদে ফেলে মীরা। এদিকে তুর্যের মাথা ফেটে যাচ্ছে রাগে। এই মেয়ে তো সাহায্যার সাহস পায় কই থেকে? একে তো পরে দেখে নিব। এখন সে শুভকে দেখবে। থেকে উঠে পড়ে তুর্য। এক ঝটকায় শুভর হাতের মুঠো থেকে মীরার হাতটা ছাড়িয়ে নেয়, আর এক পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। অতঃপর শুভকে উদ্দেশ্য করে হিসিয়ে বলে, দূরে থাকবি এর থেকে, বউ আমার। এক মুহূর্ত আর দাঁড়ালো না তুর্য। ওভাবে মীরাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে হাঁটা ধরে নিজের রুমের উদ্দেশ্যে। মীরা তুর্যের দিকে তাকিয়ে দেখে রাগে চোটে লোকটার ফর্সা মুখটা পুরো লাল হয়ে গেছে। চল তার শক্ত। তুর্য শুভকে বলা কথাটা তার একদমই খারাপ লাগেনি, বরং খুব বেশি ভালো লেগেছে। এদিকে শুভর মুখখানা দেখার মতো হয়েছে। এখনো পর্যন্ত সবাই তার দিকেই তাকিয়ে আছে। বেশ অস্বস্তি লাগছে তার। এবার জাহিদ চৌধুরী ওনার মুখ খুলেন। এসব কি ধরনের আচরণ বেটা? তোমার থেকে অন্তত এসব আশা করিনি। মামার কথায় শুভ নিজের মুখটা আরো করুণ করে ফেলে। অতঃপর বলে, I am sorry মামা, কিন্তু তুর্য এসব কি বলে গেল? ওর বিয়ে মানে? হোয়াইট রোজকে দেখে তো মনে হচ্ছে 18ই হয়নি। সব হয়েছে। ওর 18ও হয়েছে, আর ওদের বিয়েও হয়েছে। ওসব সার আর খাওয়ায় মন দে। শান্ত স্বরে বলে তহিন। মনটা খারাপ হয়ে যায় শুভর এসব শুনে। আর কিছু খেতে পারে না সে। সবার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে উঠে পড়ে চেয়ার ছেড়ে। অতঃপর বলে, আমার খাওয়া শেষ, ওপরে যাচ্ছি, ক্লান্ত লাগছে খুব। এতক্ষণ যাবৎ যা কিছু হলো সবটাই নীরব দর্শকের মতো দেখছিল তুলি, বুশরা ও শান্তি চৌধুরী। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না। স্বামীর উদ্দেশ্যে ওনার সেই লম্বা বাণী শুরু করে দিলেন। দেখেছ মেয়েটা কেমন বেহায়া? ছেলেটা আমার আসা মাত্রই কেমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। আর সোনা বাবাটা আমার ঠিকঠাক খেতেও পারলো না। কেমন? ব্যাস, অনেক বলছো। আসলে কি তুমি চোখে দেখো না? মেয়েটাকে খেতে না দিয়ে তোমার ছোট নবাবটাকে টেনে নিয়ে গেল, আর বললে বিব্রতকর। বিব্রত অস্বস্তি লজ্জা তো ফেলেইছে তোমার সোনা বাবাটা। দেখলে না মেয়েটা কেমন কেমন দেখলে না মেয়েটা কেমন ঢুকরে কেঁদে উঠছিল? নাকি সেই সময় তোমার চোখে ছানি পড়ছিল? কথাগুলো বলেই সেখান থেকে চলে গেলেন জাহিদ চৌধুরী। তুহিনও বাবাকে অনুসরণ করে মানে মানে কেটে পড়ল সেখান থেকে। সে জানে এখন তার মম তার কাছে তার ড্যাডের নামে অভিযোগের বস্তা নিয়ে বসবে। তাই সামনে থেকে মানে মানে কেটে পড়া শ্রেয় বলেই মনে করলো তুহিন। আসলে সে বাপের নাওটা কি না। শান্তি চৌধুরী থম মেরে চোখ মুখ শক্ত করে বসে আছেন। দেখে বোঝা যাচ্ছে তিনি ভেতরে ভেতরে ফুঁসছে রাগে। এই বয়সে এসেও তার ছেলে মেয়েদের সামনে অপমানিত হতে হলো ভেবেই আরও দ্বিগুণ রেগে গেলেন তিনি মীরার উপরে। ঘরে ঢুকে এক ঝটকায় মীরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল তুর্য। আচমকা এমন হওয়াতে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না মীরা, যার ফলস্বরূপ ফ্লোরে গিয়ে পড়ল সে। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। অতঃপর চোখ তুলে উপরের দিকে তাকালেই দেখতে পায় রক্তলাল চক্ষু নিয়ে তুর্য এক পা করে এগিয়ে আসে মীরার সামনে।
আর তার বলিষ্ঠ হাত দিয়ে মেয়েটার গাল দুটো শক্ত করে চেপে ধরে। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, কে বলেছিল তোকে এত সাজতে? আর শাড়ি কেন পরেছিস? সব ওকে দেখানোর জন্য, তাই না? কি হলো, কিছু বলছিস না কেন? আনসার মি, ড্যাম ইট! মীরার মুখ দিয়ে গোঙানোর আওয়াজ বেরোচ্ছে, সাথে অঝরে কেঁদে চলেছে মেয়েটা। ব্যথার চোটে যেন গাল দুটো ছিঁড়ে যাবে এমন অবস্থা। তবুও ছাড়ার নাম নিচ্ছে না তুর্য। সেদিকে তার হুঁশ থাকলে তো। অমন অবস্থাতেই তুর্য আবারও বলতে শুরু করে, ও যেখানে থাকবে তার ত্রিসীমানাতেও যেন তোকে না দেখি, নয়তো এর থেকেও খারাপ কিছু হয়ে যাবে। বলেই ছাড়া মেরে ছিলাম উঠে তো। তুর্য। আর অতঃপর এখানে কি হন হন করছি করে মানে? নিজের রুম থেকে আমার বেরিয়ে বউ যায়। এখানে একা একা দাঁড়িয়ে মীরা সারা থাকবে, আমি দুনিয়া কাজে অন্ধকার ডুবে থাকবো, লাগছে। আর তৃতীয় কোনো ব্যক্তি আকিজেরা এসে বুঝে সেই আসতে সুযোগটা চাইছে। নিক। সেটা এমন কি ঠিক? সময় রুমে তুই প্রবেশ বল। করে তুলি। আমি ওর তুর্যকে হাজবেন্ড হই, হন হন করে বাইরে সো একটা বেরিয়ে যেতে দেখে সে এখানে আসে। তবে এখানে এসে তুলির চক্ষু জোড়া বেরিয়ে আসার উপক্রম। এই মীরা, কি হয়েছে তোমার? বাবা, তুহিন, কোথায় তোমরা? এই মীরা, তাকাও আমার দিকে। তুলি চিৎকার করে ডাকছে সবাইকে, তবে কেউই আসছে না। আর আসবেই বা কিভাবে? তুলির আওয়াজ ওদের কান পর্যন্ত গেলে তো আসবে। এত কিছুর মধ্যে সে ভুলেই বসেছে তুর্যের রুমটা সাউন্ডপ্রুফ। হঠাৎই মনে হতেই নিজের রুমের দিকে ছুটল। তুহিন মেয়ের পাশে খাটের হেডবোর্ডে বালিশ দিয়ে তাতে পিঠ ঠেকিয়ে আরাম করে বসে আছে। মেয়ে তার গভীর ঘুমে। তার ছোট্ট তোতা পাখি তাদের ভালোবাসার একমাত্র ফল। নিচু হয়ে মেয়ের ছোট কপালে তার পুরো অধর দ্বারা আদর করে দিল। আমার পুচকে আম্মাটা এতদিন বড় হয়ে যাবে। বলেই মুচকি হাসে তুহিন। হেমত অবস্থায় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে তুলি। ব্যাপার কি? বাচ্চাদের মতো ছুটছো কেন? দেখছো না আমার আম্মাটা এখন ঘুমে বিভোর। তুহিন, মীরা, কি হয়েছে? তুহিন, তুর্য। শুনেছি, বলো। আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি আগে বসো, একটু রিল্যাক্স হও, অতঃপর বলো। বসলো না তুলি। তার মুখ দিয়ে কথা বেরোতে চাইছে না। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তাই স্বামীর হাত ধরে টেনে নিয়ে গেল তুর্যের ঘরে। তুহিনও অবাক হয়ে যায় মীরার অবস্থা দেখে। দুটো গাল এখনো অব্দি লাল হয়ে আছে। তুহিনের আর বুঝতে বাকি থাকে না এই অবস্থা কে করেছে। কি হয়েছে তুহিন? কি হয়েছে তুহিন? তোমাকে আর বড় বৌমাকে দেখলাম। আর বলতে পারলো না জাহিদ চৌধুরী। তার আগেই সামনে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তিনি একটু নিচেই যাচ্ছিলেন। বড় ছেলে ও বৌমাকে এভাবে হন্তদন্ত হয়ে তুর্যের ঘরে ঢুকতে দেখে তিনিও তাদের পিছনে আসেন। আর এসেই দেখেন মীরার এই অবস্থা। দেখো তোমার ছোট রাজপুত্র কি অবস্থা করেছে মেয়েটার। একটা সামান্য ব্যাপারে। ড্যাড, জোসেফ আঙ্কেলকে ফোন করে আসতে বলো এক্ষুনি। হ্যাঁ, করেছি। আর আজ তো দেখেই নিচ্ছি ওই অপদার্থকে। জাহিদ চৌধুরী চলে গেলেন ডাক্তারকে কল করতে। এদিকে তুর্য খুব জোরেই গাড়ি চালাচ্ছে। তার রাগ কন্ট্রোলের বাইরে। শুভর সাহস কি করে হয় তার বিয়ে করা বউকে হাক করতে চাওয়ার? এটাই কি যথেষ্ট নয় রকচটা তুর্যের জন্য? তার গাড়ি এসে থেমেছে একটা জনহীন নদীর পাড়ে। যখন তার রাগ কন্ট্রোলের বাইরে থাকে কিংবা প্রচন্ড মন খারাপ হয়, তখন এখানে এসে একলা সময় কাটায় সে। প্রচণ্ড বয়ের কারণে এমনটা হয়েছে, তবে বয়ের কোনো কারণ নেই। একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, এখন ঘুমাবে। পুরোপুরি ঘুমটা হলে ঠিক হয়ে যাবে। বলেন ডাক্তারবাবু। অতঃপর জাহিদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, তা মিস্টার চৌধুরী, কাউকে কিছু না জানিয়ে ছোট ছেলেকে বিয়ে দিয়ে দিলেন। এটা কিন্তু একদম ঠিক করেননি। আপনি ভুল ভাবছেন ডাক্তার সাহেব। ছেলে পছন্দ করে করেছে, হুট করেই করেছে। তাই ব্যাপারটা আপনারা কেউ জানেন না, তবে জেনে যাবেন সবাই। এই তো 2 দিন পরে একটা পার্টি রাখেছি, তখন সবাইকে একসাথে জানিয়ে দেব। ছেলের পছন্দ আছে বলতে হবে। আজ তবে উঠি মিস্টার চৌধুরী, পার্টিতে দেখা হচ্ছে তাহলে। নিশ্চয়ই। ডাক্তারবাবু চলে গেলেন মীরাকে দেখে। সকলে একসাথে একটা দীর্ঘশ্বাস ফেলল। যাক, অন্তত মেয়েটা ঠিক আছে। মীরার অবস্থা দেখে কি ভয়টাই না পেয়েছিল তারা। মাগরিবের আজান একটু আগে ঘুম ভেঙে গেল মীরা। চোখ দুটো খোলা রেখে আড়মোড়া ভেঙে পাশ ফিরলে তার চোখের সামনে জলজল করে ওঠে একটা সোফা, যেটা বর্তমানে তার বেড বলাই যায়। সঙ্গে সঙ্গে ভ্রুচোরা এক করে ফেলল মীরা। সে ভাবছে তার সোফা নামক বেডটা খালি পড়ে আছে, তবে সে কোথায় আছে? অন্তরে এহেন প্রশ্ন জাগে তার। তড়াক করেই এক লাফে উঠে পড়ে সে। এতক্ষণে মীরা বুঝে গেছে যে সে বেশরম লোকটার বেডেই আছে। বুক তার দুরু দুরু করছে এখনো।
পাশে বেশরম লোকটা তাকে এভাবে দেখে নেয়নি কি না? কি ব্যাপার, এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? রুমের ভিতর দৌড়াদৌড়ি করছিলে নাকি? ঘরে ঢুকেই তুলি মীরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লে তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়ে মীরা। তা দেখে চক্ষু চড়া ছোট ছোট করে তাকায় তুলে। হতপর রাগ করে মীরার উদ্দেশ্যে বলে, চুপচাপ এখানে এসে বসো। দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি। এখন আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব, আর তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে। মীরার ওরকম অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছিল তুলি। এই মেয়ের দিকে তাকালেই তার বুকে শীতল হাওয়া বয়ে যায়। তার ছোট বোন টুকি যদি বেঁচে থাকতো তবে এই বয়সেরই হতো। খুব মিস করে তুলি তার ছোট্ট টুকিকে। তবে এই মেয়েটাকে তার কেমন যেন বড্ড আপন আপন লাগে। তুলির বোন তাদের সাথে নেই 6 বছর হয়ে গেল, তবুও স্মৃতির পাতায় সে খুব করে জলজল করে। এই দুনিয়ার কিছুই দেখা হয়নি তার ছোট্ট টুকির। মাত্র 13 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরলোক গমন করে সে। মনে মনে এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে তুলি। অতঃপর খাবারের প্লেট নিয়ে এগিয়ে যায় মীরার দিকে। এখানে আসার আগে খাবারগুলো গরম করে এনেছে মেয়েটার জন্য। তুলি হাতে খাবারের প্লেট দেখে মাথা নিচু করে নেয় মীরা। তা দেখে তুলি বলে, কি হলো, খাবে না? তুলির প্রশ্নে মাথা নিচু করে রেখে দুদিকে মাথা নাড়ে মীরা, যার অর্থ সে খাবে না। মার চিনো? মার দেবো তোমাকে। চুপচাপ বসে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। তুলির এহেন গম্ভীর কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যায় মীরা। অতঃপর নড়ে চড়ে বসে। তা দেখে হেসে ফেলে তুলি। ভাত মেখে মীরার মুখে এক লোকমা দিয়ে আস্তে করে ডাকে তাকে। মীরা, তুলি ডাকে তাকায় মেয়েটা। তুর্য তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ। তুলির কথায় ছলো ছলো নয়নে তাকায় মেয়েটা। অন্তর তার ফালা ফালা হয়ে যাচ্ছে। সে নিজের জিনিসের খুব যত্ন নিতে জানে। ছেলেটা একটু একরোখা, জেদি বদমেজাজি বটে, তবে মনের দিক দিয়ে অনেক ভালো। সে সজ্ঞানে কাউকে কষ্ট দেয় না। মীরার মুখটা আবারও কালো হয়ে যায় এক নিমিষে। তুর্য। মীরার মুখটা নিমিষেই কালো হয়ে যায় তুর্যের গুণগান শুনে। সেটা বুঝতে পেরে তুলি বলে, আচ্ছা, বুশরাতের সম্পর্কে তোমায় বলি, তুমি তো কিছুই জানো না ওর ব্যাপারে। মীরা চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে তুলির দিকে তাকায়। তা দেখে মুচকে হাসে তুলি। অতঃপর বলে, জানো মীরা, প্রথম যেদিন বুশরাত আর শুভ্রকে একসাথে দেখেছিলাম, আমিও ঠিক তোমার মতোই অবাক হয়েছিলাম। অবাক হওয়ারই ব্যাপার, কেননা বুশরাত তো আমাদের শ্বশুর মশাইয়ের মতো দেখতে। আসলে কি বলতো, বুশরাত তার মায়ের মতো দেখতে, আর শুভ তার বাবার মতো। এইখানে মজার বিষয় হচ্ছে, বাবা আর ফুপু মানে বুশরাতের মা অনেকটা এক দেখতে। এই যেমন তুমি আর মাহির। তোমাকে তো আমি দেখেই বুঝেছিলাম তুমি মাহিরের বোন। শুভর বাবা একজন বিজনেসম্যান। তাদের আসল বাড়ি ইন্ডিয়াতে হলেও তারা ইউরোসে সেটেল। সময় পেলে ওনারা ইন্ডিয়াতে নিজেদের ভিটে মাটিতে এসে সময় কাটাতেন। দেশের প্রতি বুশরাতের বাবার তেমন টান না থাকলেও ফুপি মানে শুভর মার নিজের দেশের প্রতি এক আলাদা টান অনুভব করেন। তিনি মনে করেন নিজের মাতৃভূমি ভারতবর্ষে বাচ্চাদের জন্ম দিলে ভারতবর্ষের জন্য তিনি যে টানটা অনুভব করেন, সেই একই টান ওনার বাচ্চারা অনুভব করবে। তাই তো তিনি যখন দ্বিতীয়বারের 4 মাসে অন্তঃসত্ত্বা, তখনই দেশে চলে আসে স্বামী সন্তানের সাথে নিয়ে। শুভ্রর বাবা ওনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। হাজার কাজের ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি ওনার একজন বিশ্বস্ত কর্মচারী সব দায়িত্ব দিয়ে এখানে এসেছেন। অবশ্য এখান থেকে তিনি ওনার কাজের সমস্ত হিসাব রাখেন। তখন শুভর বয়স মাত্র 7.5 বছর। সেই বয়সেই সে তার মায়ের খেয়াল রাখার চেষ্টা করত, আর করবেই না বা কেন। তার মা যে তাকে প্রমিস করেছে তাকে একটা ছোট্ট বোন এনে দেবে বলে। মাঝে মাঝে বাবা মা তুহিন তুর্য তাদের ওখানে গিয়ে সময় কাটিয়ে আসতেন। এইভাবেই কেটে যায় আরও 5 মাস। এরপর একদিন রাতের বেলা ওনার লিভার পেন ওঠেন, হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই রাতটাই ছিল ওনার জীবনের শেষ রাত। বুশরাত জন্ম দিয়ে তিনি চলে যায় না ফেরার দেশে, যেখান থেকে মানুষ চাইলেও আর আপন মানুষদের কাছে ফিরে আসতে পারে না। তিনিও পারেনি।
এই কঠিন সত্যটা সবাই মেনে নিলেও শুভর বাবা মেনে নিতে পারেনি। তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন। তখন ওনার ধারণা হয় ছোট্ট ভুসরাতের জন্য তিনি ওনার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন। তাই ওনার সামনে সত্য জন্ম ফোটানো কন্যা শিশুকে নিয়ে আসলে তিনি হিংস্র হয়ে ওঠেন আর ভুসরাতকে আঘাত করতে উঠে পড়ে লাগেন। সবাই মিলে বুঝিয়ে সেই দিন ওনাকে কিছুতেই শান্ত করতে পারেনি। তখন ওনার মুখে শুধু একটা বাক্যই সবাই শুনতে পান, চাই না অমন বাচ্চা আমার, যার জন্য আমার স্ত্রীকে হারাতে হয়েছে। এই বাচ্চার মুখ আমি দেখতে চাই না। সরাও একে, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। নিয়ে যাও ওকে তোমরা আমার থেকে অনেক দূরে। সেই দিন তিনি সদ্য মা হারা নব শিশুটি চাঁদ বনে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন। এরপর শুভর বাবা স্ত্রীর শোক কাটাতে 4 বছর লেগে যায়। আর তখন তিনি বুঝতে পারেন তিনি মেয়ের প্রতি অন্যায় করে ফেলেছে। উপরে গিয়ে তিনি ওনার স্ত্রীকে কী জবাব দেবে? স্ত্রীর শোকে কাতর হয়ে তিনি ওনার এক টুকরো জান্নাতকে অবহেলা করেছে। তখন কষ্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায় ওনার। নিজের রক্ত, তাদের ভালোবাসার শেষ চিহ্নকে তিনি অবহেলা করেছে ভেবে সেই দিন 12 বছরের শুভকে জড়িয়ে ধরে খুব কেঁদেছেন তিনি। চিৎকার করে আর্তনাদ করে বলেছেন, সেই দিন বাবার করা প্রত্যেকটা আর্তনাদ শুভর ছোট্ট হৃদয় গিয়ে বেঁধেছিল। হেঁচকি তুলে কান্নাসহ মন প্রাণ খুলে হেসেছিল। হাজার ব্যস্তর মধ্যে থেকেও তাকে খুশি করার মেডিসিন। তার শক্ত করে হাত ধরা বাবা নামক মানুষটা নিজের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসেছে। তার আদরের পিচ্চি বোনকে মা ডেকেছে। এ যে পৃথিবীর সবচাইতে খুশির দিন। আর সেই দিনে ছেলেটা না হেসে পারে? সেও পাল্টা বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, তবে যাও, নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে এসো। যতটা না অবহেলা করছো তার দ্বিগুণ আদর দিয়ে অবহেলাটাকে চাপা দিয়ে দাও। এরপর 1 সপ্তাহের মধ্যে তারা ছেলে মিলে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেন আর যথাসময়ে এসে পৌঁছান চৌধুরী ভিলায়। সেদিন মেয়েকে বুকে নিয়ে পাগলের মতো কেঁদেছেন তিনি। মেয়েকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছেন তিনি, তবে 4 বছরের বুসরা তার মম, ড্যাড, বড় ভাইয়া, ছোট ভাইয়াকে ছাড়তে নারাজ। তাই বাধ্য হয়ে মেয়েকে এখানে রেখেছেন। ফ্ল্যাশব্যাক অ্যান্ড তুলি মীরা দুজনেই চোখের জল। তুলি বা হাত দিয়ে চোখের কার্নিশে জমা অশ্রুটুকু মুছে নিয়ে বলে, এইসব জেনেছি তুহিনের কাছ থেকে। তুলি কথা বলার মাঝে এই সবটা খাবার খাইয়ে দিয়েছে মীরাকে। এবার সে উঠে দাঁড়ায়, অতঃপর বলে, তুমি থাকো, আমি এইটো প্লেটগুলো রেখে আসি। আহাদ সাহেব পরিপাটি হয়ে বসে আছেন ড্রয়িং রুমের সোফাতে। 1 ঘন্টা যাবৎ হয়ে গেল তিনি একাই বসে আছেন। মেয়ে ওনার এমনিতেই দেরি করে, কিন্তু ওনার ভাগ্নেটা যেন আজ পণ করে বসেছে। মিলির আগে সে বেরোবেই না। তাই অধৈর্য হয়ে মেয়ের রুমের দিকে পা বাড়ালেন। মিলিকে একটা তাড়া দিয়ে মাহিরের রুমে যাবেন, অতঃপর ছেলেটাকে বগল দাবা করে নিজের সাথে নিয়ে আসবেন। ওনার মতে ছেলে মানুষদের এত দেরি করার কোনো মানেই হয় না। মামুনি আর কিছু বলতে পারলেন না তিনি। দরজা ঠেলে কেবলই ভেতরে প্রবেশ করেছেন। আর প্রবেশ করা মাত্রই সামনের দৃশ্য দেখে কাশি উঠে গেছে ওনার। প্রচণ্ড লজ্জা অস্বস্তিতে তিনি আমতা আমতা করে মুখ দিয়ে কেবল একটা বাক্যই বলতে পারলেন, তো তোমরা তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন সদর দরজা দিয়ে। জীবনের প্রথমবার এই 50 বছর বয়সে বোধ হয় তিনি এমন মারাত্মক লজ্জার সম্মুখীন হলেন। ছাড়ো অসভ্য লোক। ড্যাডি কি ভাবছে এখন? আর আমি কি করে ড্যাডির সামনে যাব? মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মুশরামুশরি করছে মিলি। কেন পায়ে হেঁটে যাবি? এতে এত ভাবার কি আসে? বাই দ্য ওয়ে, এটা তোর বাপের দোষ। বোঝা উচিত ছিল মেয়ে আর সেই ছোট্টটি নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তুই ইন্ডিয়াতে আছিস। প্রায় 40 মিনিট ধরে দাঁতে দাঁত চেপে এই অসভ্য লোকটাকে সহ্য করে যাচ্ছে মিলি। সেই যে কোলে নিয়ে বসেছে, ছাড়ার নাম নিচ্ছে না। ড্রয়িং রুমের সবচেয়ে বড় সোফার মাঝখানে বসে আছে শুভ, আর তার কোলেই আছে তানহা বেবি। তার এক পাশে বুশরা ও অপর পাশে শান্তি চৌধুরী বসা। আর তার থেকে সামান্য দূরে তুহিন ও জাহিদ চৌধুরীও বসে আছেন।
তানহা ব্যতীত তাদের প্রত্যেকের হাতে ধরা চায়ের কাপ। তানহা তার সুপাপার কোলে বসে চকলেট খাচ্ছে। মেয়েটা তাকে একটু আগেই তার সুপাপা দিয়েছে, যেটা তাকে একটু আগেই তার সুপাপা দিয়েছে। হঠাৎই কলিং বেলের আওয়াজ শোনা গেলে জাহিদ চৌধুরী রান্নাঘরের দিকে যেয়ে উচ্চস্বরে ডেকে ওঠেন। ছোট বৌমা, দেখো তো কে এসেছে। এ কি ছোট বৌমা, তুমি? কাপা কাপা হাত পা দিয়ে দরজা খুলতে যায় মীরা। তার ধারণা দরজার ওপাশে সেই হৃদয়হীন পুরুষটি রয়েছে। লোকটা সামনে পড়তে চায় না সে, তবে শ্বশুর মশাইয়ের হুকুম, সে তো বাধ্য মেয়ে। তাই বাধ্য হয়ে এগিয়ে গেল দরজা খোলার উদ্দেশ্যে। দরজা খুলে সামনের দিকে তাকায় না মীরা। সে তার মতো চলে আসতে নিলে কেউ একজন তাকে জাপটে ধরে, আর তার কানে কানে বলে। কাপা কাপা হাত পা দিয়ে দরজা খুলতে যায় মীরা। তার ধারণা দরজার ওপাশে সেই হৃদয়হীন মানুষটাই রয়েছে। লোকটার সামনে সে পড়তে চায় না, তবে শ্বশুর মশাইয়ের হুকুম, সে তো বাধ্য মেয়ে। তাই বাধ্য হয়ে এগিয়ে গেল দরজা খোলার জন্য। দরজা খুলে সামনের দিকে তাকায় না মীরা। সে তার মতো চলে আসতে নিলে কেউ একজন তাকে জাপটে ধরে, আর তার কানে বেজে ওঠে কারো অস্থির কণ্ঠস্বর। আই মিস ইউ ভেরি মাচ ডিয়ার। মীরার বুঝতে দেরি লাগে না এটাকে। সেও তাকে পাল্টা জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তার মুখ থেকে শুধু গোঙানোর আওয়াজ শোনা যাচ্ছে। মনের কোণে জমে থাকা অভিযোগগুলো তুলে ধরার প্রয়াস চালাচ্ছে মাত্র। মিলি ছেড়ে দেয় মীরাকে। তার চোখেও পানি। হ্যাঁ, ওটা মিলিই ছিল। তারা সপরিবার আজ সন্ধ্যায় এবারই চৌধুরী ভিলায় উপস্থিত হয়েছে। মিলি যত্ন করে মীরার ডাগের আখে জোড়া জমা অশ্রুটুকু মুছে দিয়ে বলে। আমার বুলবুলিটা শ্বশুরবাড়িতে এভাবে কান্না করছে? তার সামান্য ধারণাটুকু আছে যে সবাই তাকে ছিচকাদনে বলবে? মিলির রসিকতায় হেসে ফেলে মীরা। মিলির পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন আহাদ সাহেব ও মাহির। মীরা গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে। আহাদ সাহেবও ভাগ্নির মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেয়। জিজ্ঞাসা করে, আমার ছোট মামুনিটা কেমন আছে? মীরা মিষ্টি হাসি দিয়ে মাথাটা উপর নিচ করে। কি জামানা এলো ভাই, মানুষ নিজের বড় ভাইকে পর্যন্ত ভুলে যায়। মাহিরের কথায় মুখ বাঁকায় মিলি। আর মীরা মামাকে ছেড়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরে। জাহিদ চৌধুরী অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যান সামনের দিকে চোখ পড়তেই। তিনি ভাবতে পারেননি আহাদ সাহেব মাহিরের মামা। আম টোটালি সারপ্রাইজ আহাদ সাহেব, আপনি আপনি মহির বেটার মামা? আহাদ সাহেব নিজেও সারপ্রাইজ হয়ে গেছেন। জাহিদ চৌধুরী এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন আহাদ সাহেবের দিকে। দুজনেই কুশল বিনিময়ের পর আহাদ সাহেব মেয়ের দিকে আঙ্গুল তাক করে বলেন, মাই ডটার মিলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। এখনকার দিনের ছেলে মেয়েরা সালাম দিতে জানেই না। আর এই মেয়ে তো বিদেশি কালচারে বড় হওয়া। মুগ্ধ হয়ে যান তিনি মিলির আচরণে। অতঃপর সালামের জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম বেটা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ বেটা, ভালো আছি। মিলির মাথায় হাত দিয়ে বলেন তিনি। অতঃপর মাহিরের দিকে চেয়ে বলেন, মহির বেটা অতিথিদের নিয়ে এইখানে দাঁড়িয়ে থাকবে, ভিতরে আসবে না? জাহিদ চৌধুরী এহেন কথায় মৃদু হাসে মাহির। অতঃপর এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আঙ্কেল? এত বড় একটা সারপ্রাইজ দিলে ভালো না থেকে পারি? চলো চলো ভিতরে চলো। তারা দিয়ে বলেন তিনি। তুহিন, বেটা দেখো তো কে এসেছেন। জাহিদ চৌধুরীর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। তুহিনাথ তার ড্যাডের কথা অনুসরণ করে দৃষ্টি রাখে সেদিকে। তবে সেদিকে তাকিয়ে মিস্টার খানকে দেখতে পায় সে। সে কি চোখে ভুল দেখছে? কই না তো। তার সামনে তো মিস্টার খানই দাঁড়িয়ে। সত্যি সত্যি উনি ইউএস থেকে এখানে এসেছেন, কিন্তু কেন? ভাবে তুহিন। কৌতূহল নিয়ে এগিয়ে যায় সে। অতঃপর ওনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো মিস্টার খান, কেমন আছেন আপনি? মিস্টার খান কাকে বলছো? আঙ্কেল বলো। আহাদ সাহেব ছোট বৌমার মামা হন। পাশ থেকে বলেন জাহিদ চৌধুরী। তা বিআই সাহেব, আপনিও তো আর আহাদ সাহেব বলতে পারবেন না। রসিকতা করেই বলেন আহাদ সাহেব। তাতে হেসে উঠে উপস্থিত সবাই। জাহিদ চৌধুরী একে একে বাড়ির সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। প্রত্যেকটা মেয়ের শ্বশুর বাড়িতে পরিবারের কেউ এলে যেমন খাতিরের ত্রুটি রাখে না, তেমনি মীরারও ব্যতিক্রম নয়। সে হন্তদন্ত হয়ে ছুটল রান্নাঘরের দিকে। তার পেছনে গেল মিলি। আজ যে মাহির তার মামাদের নিয়ে আসবে তা সকলেই জানা ছিল, তবে তুর্য ও মীরা ব্যতীত। জাহিদ চৌধুরী আজ সকালেই মাহিরকে কল দিয়ে তাদের দাওয়াত করেছিল, কিন্তু কাজের চাপ থাকার কারণে এই সন্ধ্যাবেলায় আসা তাদের। মিলি রান্নাঘরে পা দেওয়া মাত্রই প্রথম তার নজর পড়ে একজন মধ্যবয়স্ক মহিলার উপর, যিনি ফ্রিজের মধ্যে কিছু একটা রাখছে।
সম্ভবত মহিলাটা মেয়েরই হবে। অতঃপর নজর ফেরায় অন্যদিকে, যেখানে আরো একজন ধনেপাতাগুলো ছোট ছোট করে কাটছে। মিলির চিনতে ভুল হয় না, এটাই মীরার তুলি বুবু। দেখতে তো হবে বর্ণনাটা কে দিয়েছে, তার মাল্টি ট্যালেন্টেড বুলবুলিটা তো। মুচকি হাসে মিলি। মীরার মেসেজ দেওয়া তার তুলির বুবুর বর্ণনা একটু এদিক সেদিক নয়। মীরার মুখের হাসি যেন আজ সরতেই চাইছে না। সে তার তুলি বুবুকে হাতের ইশারায় দেখায় মিলিকে। অতঃপর একপাশ থেকে জড়িয়ে নেয় তাকে। এতে ভ্রুজোড়ায় ভাঁজ পড়ে তার। সে বুঝতে পারছে না মেয়েটাকে। দেখে তো মনে হচ্ছে মীরার থেকে বেশ বড়, তবে দেখতে খুবই সুন্দরী। পরনে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথায় সুন্দর করে ড্রেসের ম্যাচিং করা হিজাব। এদিকে নিজের দিকে মীরার তুলি বুবুকে ভ্রুকুটি করে তাকাতে দেখে হেসে ফেলে মিলি। সে ভালো মতো বুঝতে পারে এই তুলি বুবুটা আসলে কি ভাবছে। তার গায়ের রং ও মুখের গড়ন অনেকটাই পশ্চিমী হলেও ড্রেস আপটা টোটালি বাঙালি। মিলির মা ছিলেন একজন ধার্মিক মহিলা, স্বামীর ব্যবসার সুবিধার্থে ইউএসএ গিয়ে থাকা, তবে তিনি নিজের কালচার সম্পর্কে সচেতন ছিলেন। মেয়েকেও সেইভাবেই তৈরি করেছেন। অবশ্য উনি আর এই দুনিয়াতে নেই। মেয়ের 18 বছর বয়সে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। যাওয়ার আগে অবশ্য মেয়েকে একটা শক্ত বন্ধনে আবদ্ধ করে গেছেন। মাম্মির কথা মনে আসতে চোখের কোণে জলতরঙ্গরা এসে ভিড় করতে থাকে মিলির। তবে সেদিকে পাত্তা না দিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে বলে, আমি মিলি, মীরার মামাতো বোন। মিলির এভাবে পরিচয় দেওয়া দেখে চোখ রাঙায় মীরা। মিলির বাড়ানো হাতে হাত রাখে তুলি। অতঃপর নিজের পরিচয় দেওয়ার জন্য মুখ খোলার আগেই মিলি শতান বলে, মীরার তুলি বুবু, আর এবারের বড় বউ। হেসে ফেলে তুলি মিলির বলা ধরন দেখে। বড় বৌমা, এদিকে এসো তো একটু। ড্রয়িং রুম থেকে ডাকেন শান্তি চৌধুরী। যাও, গিয়ে পরিচিত হয়ে এসো ড্যাডির সাথে, আমরা এদিকটা দেখছি। এখন ঘড়িতে 10:35। ডিনারের পর্ব চুকে গেছে অনেক আগে। খাতির যত্নে কোনো রকম ত্রুটি রাখেননি জাহিদ চৌধুরী। এখন বাড়ি ফিরে যেতে হবে মাহিরদের। তবে তার কলিজাটা তাকে ছাড়াতে নারাজ। সেই যে ডিনারের পরে ভাইয়ার গলা জড়িয়ে ধরেছে, ছাড়ার নাম নিচ্ছে না মেয়েটা। কেঁদে কেটে একাকার করছে। মাহির ভাবছে হয়তো 2 দিন যাবৎ তাকে দেখতে না পেয়ে মীরা তাকে ছাড়তে চাইছে না। আদৌ কি তাই? এত কিছুর পরেও শুভর চোখ শুধু মীরাকেই দেখে চলেছে। ডোন্ট ক্রাই হোয়াইট রোজ। কেমন কাতর তার কণ্ঠস্বর। এতে এতে ভ্রুজোড়া কুঁচকে যায় মাহির। এতক্ষণ পর সে কিছুটা হলেও আঁচ করতে পারে তুর্যের ফোন বন্ধের ব্যাপারে। তৎক্ষণাৎ সে মীরাকে নিজের থেকে সরিয়ে সারা মুখ বরফ করে থাকে। গালে এগুলো কিসের দাগ? মাহিরের চোখ মুখ শক্ত করে বলে। হঠাৎই ভাইয়ের এভাবে কড়া গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যায় সে। নিজের সামনে মাথাটা দুপাশে নাড়ে। অতঃপর ঠোঁটটাকে সামান্য উল্টে হাতের ইশারায় বুঝায় এগুলো কিছুই নয়। বোনের কথায় পাত্তা দিল না মাহির। আঙ্কেল, মীরাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাইছি। মাহিরের চোয়াল শক্ত। নিশ্চুপ রজনীতে ঝিঝি পোকার ডাকটা কারো কাছে মিউজিকের ন্যায় শ্রুতিমধুর লাগে, আবার কারো কাছে এই ডাক গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। তেমনি তুর্যের কাছে নিশ্চুপ রজনী যেমন ভালো লাগে, তেমনি ঝিঝি পোকার ডাকটা নিজেকে রিল্যাক্স করার জন্য যথেষ্ট। প্রায় রাতে তুর্য অনেক অনেক পড়াশোনা করার পর নিজের প্রতি যখন বিরক্ত চলে আসতো, তখন সে চুপটি করে একলা কিছু সময় কাটিয়ে আসতো তাদের ছাদের রেলিংয়ের ধারে চেয়ার পেতে বসে শান্ত প্রকৃতির সাথে। এতক্ষণ পর তুর্য তার বন্ধ চোখের পাতা দুটো খুলে পকেট থেকে ফোনটা বের করে সময়টা দেখে নিল। 12:07 এখনও তার ফোনটা এরোপ্লেন মোডেই রাখা। তুর্য ভাবছে মেয়েটাকে খেতে না দিয়ে টেনে নিয়ে চলে গেল। তারপর চোখ দুটো খিচে বন্ধ করে নিল। সে কি সত্যি সত্যি অমানুষ হয়ে গেল? মেয়েটাকে কি করে এতটা হার্ট করতে পারলো সে? এখন নিজের প্রতি রাগ লাগছে তার। আর কিছু ভাবতে পারছে না সে। উঠে দাঁড়িয়ে আস্তে ধীরে একটু দূরে রাখা গাড়িটার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আম সরি ডিয়ার। রুমের দরজা বাইরে থেকে বন্ধ দেখে ভ্রুজোড়া আপনা আপনি কুচকে যায় তুর্যের। বাইরে থেকে দরজা বন্ধ? মানে মীরা ভিতরে নেই? এত রাতে গেল কোথায় মেয়েটা? বিড়বিড় করে নিজের মনেই প্রশ্ন করে তুর্য। তার সারা শরীর কেমন যেন করছে। অদ্ভুত অনুভূতি, যা মুখে বলার নয়। সে ভাবল মীরা হয়তো ছাদে আছে। সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল তুর্য। কিন্তু কোথায়? কোথায় কি? চারিদিক তো নিস্তব্ধ। কোনো অভয়বের টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে গেল।
এই মেয়ের সমস্যা কি? রাত বিরাতে কি আমার সাথে লুকোচুরি খেলতে চায়? চল শক্ত করে বলে তুর্য। রুমের মধ্যে আধা ঘন্টা যাবৎ পায়চারি করছে সে। রাগে তার সারা শরীর রিরি করছে। এখনো পর্যন্ত মেয়েটা রুমে আসছে না দেখে হঠাৎই মনে হলো মীরা বুসরার রুমে থাকতে পারে। অতঃপর ভাবে হয়তো রাগ করেছে মেয়েটা। ওইটুকু একটা পুচকি, তার আবার রাগ কত! বাবা! বলেই মুচকি হাসে তুর্য। অতঃপর বুসরার রুমের দিকে হাঁটা দেয়। বুসরা, বুসরা, দরজাটা খোলো একবার। না, আমি ঘুমোচ্ছি এখন। তুমি যাও, সকালে আসবে। ঘুম ঝরানো কণ্ঠে বুসরা বলে। মার খাবি কিন্তু। দরকার আছে, দরজাটা খোল। আমি এখন উঠবো না, তুমি যাও। বুসরা! ছোট ভাইয়া, তুমি খুব খারাপ। রাত দুপুরে আমার ঘুম হারাম করতে চলে এসেছো। খট করেই দরজা খুলে গেল। সামনে কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে বুসরা। মীরা কোথায়? তুর্যের প্রশ্নে বুসরার দুপুরের ঘটনা থেকে রাত পর্যন্ত কি কি ঘটেছে মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বুসরা তার ছোট্ট ভাইয়ার থেকে দূরে দাঁড়িয়ে বুকে দুহাত গুজে অন্য পাশে তাকায়। তুর্য বোনের কাণ্ড দেখে বুঝতে দেরি লাগে না যে কোনো কারণে তার বোন তার উপরেই রেগে আছে। আমার পিচ্চি বোনটা আমার উপরে রেগে আছে? তো তার সেই রাগের কারণটা কি আমি জানতে পারি? তুমি ছোট ভাবিকে মেরেছিলে? এসব কে বললো তোকে? তুমি চলে যাওয়ার পর ডক্টর আঙ্কেল এসেছিলেন বাড়িতে। ছোট ভাবি জ্ঞান হারিয়েছিল। আবার আবার কি? মাহির ভাই ওনার মামাতা বোন এসেছিলেন। মাহির এসেছিল? প্রথমে তো ঠিকই ছিল, কিন্তু যাওয়ার আগে মনে হচ্ছিল মাহির ভাই ভীষণ রেগে গেছেন। আর রেগে রেগে ছোট ভাবিকে জিজ্ঞাসা করছিলেন তার গালে ব্যথা কিভাবে পেয়েছে। তারপর? তারপর আবার কি, ড্যাডকে বলে নিয়ে গেলেন। মীরাকে? কি ব্যাপার, এত রাতে না ঘুমিয়ে তোমরা কি উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছো? ব্যঙ্গ করে বলেন জাহিদ চৌধুরী। বর্ষা জানে তার ড্যাড তার ছোট্ট ভাইয়ের প্রতি রেগে আছেন, তাই পরিস্থিতি বিগড়ানোর আগে কাঁধ থেকে ছোট ভাইয়ের হাতটা সরিয়ে ড্যাডের কাছে গেল। আমি ভয় পেয়েছিলাম ড্যাড। ছোট ভাইয়া এই দিক দিয়ে যাওয়ার সময় আমার ভীতি আওয়াজ পেয়ে রুমে আসে আর দেখে আমি খুব ভয় পেয়েছি, তাই তো আমাকে সাহস দিয়েছিল। ইনোসেন্ট ফেস করে বুসরা বলে। সে কি, ভয় কেন পেয়েছিলে? উত্তেজিত হয়ে প্রশ্ন করেন জাহিদ চৌধুরী। এমনি। তুমি না ঘুমিয়ে এখানে কেন? বুসরা আহ্লাদে স্বরে ড্যাডকে জড়িয়ে ধরে বলে। আমি তো পানি নিতে এসেছিলাম, এসে দেখি এত রাতে তোমার রুমের আলো জ্বলছে, তাই আসলাম। বলেন তিনি। অতপর মেয়ের মাথার মাঝখানে উষ্ঠচূড়া ছুঁয়ে দেয়। তুর্যের দিকে তাকিয়ে রাজভারী কণ্ঠে বলে। তুজো, নিজের রুমে যাও, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। দেখো তো, মনে হচ্ছে এইমাত্র বাহির থেকে আসলাম। তুর্য আর দাঁড়ালো না সেখানে, চলে গেল নিজের রুমে। তার প্রচন্ড অস্থির লাগছে, নিজেকে কেমন দিক হারা নাবিকের ন্যায় মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে? আসলেই মেয়েটা চলে গেছে বলে, নাকি মাহির জেনে যাবে সেই ভয়ে? তবে তুর্য তার হৃদয়ের গহীনের মধ্য থেকে আসা কাঙ্ক্ষিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি খুঁজে পেল না। তাই শুধু মনে হচ্ছে খুব খারাপ হচ্ছে তার সাথে, যার জন্য শুধুমাত্র সে নিজেই দায়। এদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মীরা। রাত পেরিয়ে ভোর হতে চলল, তবুও যেন নিদ্রা তার চোখে ধরাই দিচ্ছে না। চোখের কোণ বেয়ে অশ্রুধারা বেয়েই চলেছে, যা বৃষ্টির ন্যায় ফোঁটা ফোঁটা হয়ে বালিশে পড়ছে, থামবার নাম নিচ্ছে না। সে ভাবছে বেশ তো ছিল তার কল্পনা জগৎকে নিয়ে সুখী, কিন্তু বাস্তব রূপ এত কঠিন কেন তবে? সব তো মেনেই নিয়েছে সে তার কথা, তবে কেন এত গাঢ় ব্যথা দিচ্ছে মানুষটা তার হৃদয় জুড়ে? মানুষ মাত্রই ভুল হয়, তার সাথেও না হয় ভুল হয়েছে। সে তো সব ঠিক করে দিতে চায়। সে থাকবে না কারো কাঁধের বোঝা হয়ে, চায় না কারো কোনো রকম দয়া। মাত্রই তো 3টা মাস। তারপর তারপর সে চলে যাবে অনেক দূরে, যেখানে তুর্য নামের কেউ থাকবে না। বন্ধ করে নেয় আখি জোড়া, সেখান থেকে গড়িয়ে পড়ে আবার 2 ফোঁটা জল। এখন সে ঘুমোবে, কোনো হৃদয়হীন লোকের কথা আর ভাববে না। সকালের মিষ্টি রোদটা এসে পড়েছে মীরার চোখে মুখে, যার দরুন পান পাতার ন্যায় মুখখানা কুচকে না এসে তার ঘুম ভেঙে গেছে আরো আগে। তবে রাতে ঠিকভাবে ঘুম না হওয়াতে আখিজোড়া খুলতে পারছে না। এভাবেই বিছানাতে কিছু সময় কাটাবে সে, কিন্তু সূর্য মামা তার তেজ দেখাতে ব্যস্ত। তাই তো বাধ্য হয়ে শোয়া থেকে
তাই তো বাধ্য হয়ে অবস্থায় আখিজোড়া বন্ধ রেখে একটা পা ঘুরল, আবার আরো একটা দিতে যাবে, অমনি শক্ত কিছুর সাথে ধাক্কা লাগলো। মুখ দিয়ে এমন একটা আওয়াজ বের করলো সে। কিঞ্চিত ব্যথাও পেয়েছে মেয়েটা, কিন্তু পাত্তা দিল না তাতে। ভাবলো কোলবালিশটাকে আজ রোদে দিতে হবে, বেশ শক্ত হয়ে গেছে। অতঃপর সমস্ত ভাবনাকে সাইডে রেখে শক্ত কোলবালিশটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মীরার কেমন অচ্ছে, ঘুরে থাকার কারণে কিছু মনে করলো না, চুপটি করেই রইল। এদিকে তুর্যের শরীরে নরম কিছু স্পর্শ পেতেই তার ঘুম ছুটে যায়। চক্ষু জোড়া খুলে পিটপিট করে তাকায় সে, অতঃপর নিজের দিকে তাকিয়ে পুরোই তার মুখ দিয়ে তুর্য শরীরে নরম কিছু স্পর্শ পেতেই তার ঘুম ছুটে যায়। চক্ষু জোড়া খুলে পিটপিট করে নিজের দিকে তাকিয়ে পুরোই হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। এদিকে মীরার নাকে অদ্ভুত মাতাল করা সুগন্ধি এসে ধাক্কা দিচ্ছে, যা সে এই পাশে ফেরার পর থেকেই পাচ্ছে। একে তো সারা রাত ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে চোখ খুলতে পারছে না বেচারি, তার উপর ওই পাগল করা গন্ধ, উফ, আর সহ্য করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে মেয়েটা তার নাক মুখ ডুবিয়ে দিল সেই সুগন্ধি মাতাল ভাণ্ডারে। হাতপর মুখটা এপাশ ওপাশ করতে লাগলো, যার ফলস্বরূপ তার নাক ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে গেল সেখানে। দুর্বাঘাসের ন্যায় ছোট ছোট কোনো কিছুর দ্বারা তার নাকে মুখে শুষিয়ে লাগছে। হঠাৎ এক ধাক্কায় বিছানার এক কোণে গিয়ে পড়ল মীরা। একটা মাত্র ধাক্কা, যা তার ঘুম ছুটাতে যথেষ্ট। ডান হাতের খাটের হেডবোর্ডে বাড়ি লাগায় কিঞ্চিত ব্যথাও পেল সেখানে। এত জোরে ধাক্কাটা কে দিল দেখার জন্য চক্ষু জোড়া খুলে দেখে তুর্য চৌধুরী। প্রতিদিনের মতো আজও গায়ে কোনো কাপড় নেই, লোমশ বুকে দৃশ্যমান হয়ে আছে। শুধুমাত্র একটা ট্রাউজার পরে বিছানায় বসে বড় বড় শ্বাস নিচ্ছে, যা দেখেও হয়ে যায় মীরা। সঙ্গে ভীষণ রাগও লাগে তার। এই লোকের সমস্যাটা কি সে বুঝতে পারছে না। ও বাড়িতে থাকাকালীনও কম জ্বালায়নি, এখন মেয়েটা তার নিজের বাড়িতে এসেছে, এখানেও শান্তি নেই। মহাশয় ঠিকই সে অর্ধনগ্ন শরীর নিয়ে তার কল্পনায় চলে এসেছে, এসব ভেবে মুখ বাঁকায় মীরা। তখনই অতঃপর সামনের দিকে এগিয়ে একদম তর্জন মুখোমুখি হয়ে কানের নিচে ও ঘাড়ের মাঝ বরাবর জায়গায় কামড় বসায়। অতঃপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে দেয় এক দৌড়। তুর্য দাঁতে দাঁত চেপে এখনো পর্যন্ত চোখ বুজে আছে। মীরা যে জায়গায় কামড় দিয়েছে সেখানে চিনচিন ব্যথা করছে। প্রথমে অবাক হয়ে মীরার কাণ্ড দেখলেও শেষে চক্ষু চোরা খুলে রাখতে পারেনি তুর্য। নাক মুখ খিচে বন্ধ করে নিয়েছিল। একে তো তাকে আষ্টপৃষ্টে জড়িয়ে তারই বুকে মুখ গুজে তাকে অপ্রস্তুত করেছে, আবার এখন এই কামড় তুর্যের মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট। ওয়াশরুমের ভেতরে ঢুকে রাগে গজগজ করছে মীরা, পারছে না সামনে যা কিছু আছে সব ভস্ম করে দিতে। কোনো রকমে দাঁতগুলো ব্রাশ করে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। এখন তার মাথা ঠান্ডা করা প্রয়োজন। কি ভেবেছে সে লোকটা কল্পনাতে এসেও তাকে ব্যথা দিবে, আর সে ভিতরানির মতো সব কিছু সহ্য করবে? কখনো না। এসব ভেবে আবারও মুখ বাঁকায় মীরা। প্রায় আধা ঘন্টা শাওয়ারে পানিতে ভিজে মাথা ঠান্ডা করেছে মীরা, কিন্তু এবার ঘটল বিপত্তি। সে তো আর তার জামা কাপড় কিছুই নিয়ে আসেনি, আর এভাবে রুমে গেলে রুম ভিজে যাবে। তাই সে তার ভেজা কাপড় ছেড়ে একটা শুকনা টাওয়াল পেঁচিয়ে নিল শরীরে। অতঃপর ওয়াশরুমের দরজা খুলে রুমের ভেতর কাপড়ের সামনে দাঁড়িয়ে সেখান থেকে তার পছন্দ মতো ধূসর রঙের একটি লং কুর্তি নিল, যেটা সে এখন পরবে। অতঃপর পেছনে ঘুরে যেই না সামনে তাকালো, অমনি সে আবারও তুর্যকে দেখতে পেল। কানে ফোন নিয়ে হাঁ করে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। মীরা বুঝতে পারলো তুর্য ঘন ঘন ঢোক গিলছে। তখনকার মতো লোকটা উদম গায়ে আর নেই, এখন শরীরে একটা টি শার্ট জড়ানো, কিন্তু টি শার্টটা একটু বেশিই চেনা চেনা লাগতেছে তার কাছে। হ্যাঁ, এ তো মনে পড়েছে, এটা তো তার ভাইয়া মাহিরের। কিন্তু এ লোকের পরনে কেন? আর এই লোকই বা এখানে কেন? আসলে কি লোকটা তার কল্পনায় এসেছে, নাকি সত্যি সত্যি? ডান হাতে ধরা কাপড়গুলো বা হাতে রেখে ডান হাত দিয়ে দুটো চোখই কচলে নিল। না, লোকটা এখনো আছে। এবার সে তার বাম হাতে জোরে চিমটি দিল, ফের সামনে তাকালো। হ্যাঁ, লোকটা এখনো ওভাবেই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ড্যাব ড্যাব করে নয়, বরং তীক্ষ্ণ চোখে ভ্রুজোড়া কুচকে। তার মানে লোকটা সত্যি সত্যি এ ঘরে উপস্থিত। ভেবে মীরা নিজের দিকে তাকালো। তার গায়ে শুধুমাত্র একটা টাওয়াল জড়ানো। তীব্র লজ্জায় মীরার মনে হতে লাগলো সে এখানেই জ্ঞান হারাবে। আর একবার তুর্যের দিকে তাকিয়ে ওয়াশরুমের দরজার দিকে দিল এক ভোঁদড়। নির্বোধ, কোনটা কল্পনা আর কোনটা বাস্তব সেটাই এখনো বুঝতে শিখলো না।
তুর্য সেই ভোরে নিজের গাড়ি নিয়ে চলে এসেছে এখানে। ফ্ল্যাশব্যাক। বিছানায় থম মেরে বসে আছে তুর্য। তার এখন দুনিয়া উলট পালট করে দিতে মন চাইছে। কিছুতেই ঘুম জিনিসটা তার চোখে ধরা দিচ্ছে না। অস্থির লাগছে। ভেতরে ধকধক আওয়াজ তোলা যন্ত্রটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই সাথে মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তুর্য দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। আর দেরি করতে চাইছে না সে। তার এখন ঘুমের প্রয়োজন, তাই বসা থেকে উঠে পড়ল সে। অথবা টেবিলের উপর থাকা গাড়ির চাবি নিয়ে চলে গেল। তুর্যকে এই সময় খান ম্যানশনে দেখে অবাক হয়ে যায় দারোয়ান। একটু পরেই ফজর আজান দেবে। আর ছেলেটা এখানে? ব্যাপারটা বেশ ভাবাচ্ছে দারোয়ানকে। তার ভাবনার মাঝে তুর্য বলে, এভাবে কি দেখছেন? এখানে বউ আছে আমার। নিন, তাড়াতাড়ি খুলে দিন। তুর্যের এহেন কথায় ভাবাচাকা খেয়ে যায় দারোয়ান। সে তো জানে এটা মীরা দিদিমণির স্বামী, তাই বলে শ্বশুরবাড়ি যখন তখন চলে আসতে হবে? আসলেই বড় লোকদের বড় বড় ব্যাপার। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রধান ফটক খুলে দেয় দারোয়ান। এই নিয়ে 4বার হলো এসে বেল বাজিয়েছে তুর্য, কিন্তু না, কেউ দরজা খুলছে না। অধৈর্য হয়ে পড়ল সে। সমস্যা কি এদের? আর মাহিরটাকে একবার পাই। দাঁতে দাঁত চেপে বলল তুর্য। শেষবারের মতো বেল বাজানোর জন্য প্রস্তুতি নিল সে। এবার কেউ আসলে ভালো, নয়তো বা তাকে অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। যেই না শেষবারের মতো কলিং বেলের সুইচে চাপ দিতে যাবে, অমনি দরজাটা খুলে গেল। তুর্য দেখলো ঘুমো ঘুমো চোখে মাহির দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি স্থির হয়ে তাক করা তারই দিকে। কথাগুলো বলে মাহিরকে সরার সময়টুকু দিল না তুর্য। মৃদু ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল সে। আর এদিকে পুরো থ হয়ে দাঁড়িয়ে রইল মাহির। দরজা খুলেই ওপাশে দাঁড়িয়ে থাকা তুর্যকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় মাহিরের। এমনিতে তার সাধের ঘুম নষ্ট করলো এই ছেলে, তার উপর আবার তার কলিজার গালে সেই অবস্থা চোখের সামনে ভাসছে। সে প্রথমে ভেবেই নিয়েছিল তুর্যকে কয়েকটা কড়া কথা শোনাবে, কিন্তু ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টিপাত করলেই দেখতে পায় তুর্যের সিল্কি চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে কপালে ছড়িয়ে আছে। পরনে রাতের জন্য পরা পাতলা টি শার্ট ও ট্রাউজার। চোখে মুখে অস্থির অস্থির ভাব, যা দেখে মাহির আর কিছু বলতেও পারল না। মীরার রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনবরত দরজা ধাক্কাচ্ছে তুর্য। তবুও মীরার কোনো সারা শব্দ নেই। থাকবে কিভাবে? সে তো তার মতো ঘুমোচ্ছে। সারা রাত মেয়েটা দুচোখের পাতা এক করতে পারেনি, কেবলই গভীর ঘুমে তলিয়েছে। ওভাবে দরজা ধাক্কাস না তুর্য, লাভ হবে না। ওভাবে দরজা ধাক্কাস না তুর্য, কোনো লাভ হবে না। ওর ঘুম খুব গভীর। আমার কাছে এক্সট্রা কি আছে, ওয়েট কর, এনে দিচ্ছি। বলেই মাহি নিজের রুমে গেল চাবি আনতে। এক্সট্রা কি নিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো তুর্য। অতঃপর আগের ন্যায় আবারও তা লক করে দিয়ে রুমের চারিদিকে দেখতে লাগলো। এর আগে সে কয়েকবার মাত্র এসেছে এ বাড়িতে, তবে মীরার রুমে কখনো আসা হয়নি। না, রুমটা অগোছালো নয়, বেশ পরিপাটি, কিন্তু তার রুমের তুলনায় বেশ ছোট। রুমে খুব একটা বেশি জিনিসপত্র নেই। একটা মাঝারি সাইজের বেড, টেবিল চেয়ার, টেবিলের উপরে একাধিক খাতা বই সাজানো। তার পাশেই রয়েছে একটা ছোট্ট বুক সেলফ, সেখানে থমে থমে সাজানো বিভিন্ন ধরনের গল্পের বই। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা খুব বেশি বই পড়ুয়া। তুর্য নজর ঘোরালো, দেখতে পায় বেডের অন্য পাশে একটা কাবার্ড। সর্বশেষ যেটার উপরে নজর পড়ে তা হলো ড্রেসিং টেবিল। সেখানে সাজানো মেয়েটার নানা রকম কসমেটিক্স, আর তার সামনেই রাখা একটা ছোট্ট টোল। এবারে প্রত্যেকটা রুমের তুলনায় ছোট এই রুমটা। হয়তো মেয়েটার পছন্দের রুম এটা, তবে তুর্যের বেশ লাগছে সিমসাম রুমটা। বিছানার একপাশে গুটিসুটি মেরে বেঘরে ঘুমোচ্ছে মীরা। তার পরনে প্লাজো ও টি শার্ট, তবে সেগুলো একটাও ঠিক জায়গায় নেই। প্লাজোর একটা পা উঠে পড়েছে হাঁটুর উপরে, আর টি শার্ট অধিক ঢিলে ঢালা হওয়ার কারণে উঠে গেছে গলার অনেকটা উপরে, যার ফলস্বরূপ তার মেদহীন ফর্সা পেটটা দৃশ্যমান। সেদিকে নজর দিতেই মৃদু কেঁপে ওঠে তুর্য। একসঙ্গে 3-4টে ঢোক গিলে অতপর বড় বড় পা ফেলে মীরার একদম কাছে গিয়ে সবকিছু টেনে টুনে আগের ন্যায় ঠিক করে দেয়। চলে আসতে নিলে পদজোড়া থেমে যায়। ধক করে ওঠে তার হৃৎপিণ্ড। মীরার ঘুমন্ত মুখশ্রী দেখে আখি জোড়া ফোলা, দুগালে রয়েছে জলস্রোতের একাধিক ধারা। তুর্যের বুঝতে বাকি থাকে না কয়েক ঘন্টা আগে এখানে হাজারো তরঙ্গের একসাথে ভিড় করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্য অতপর সন্তর্পণে তার দুহাত দিয়ে মেয়েটার মুখর আঁচলে ভরে নিয়ে বলে, সরি।
অতঃপর সযত্নে দুটো গাল মুছে দিয়ে মীরার পায়ের কাছে থাকা কম্বলটা বিছিয়ে দেয় মেয়েটার শরীরে। এখন আর ঠান্ডা নেই বললেই চলে, কোনো রকম কম্বল ছাড়াই থাকা যায়। তবুও তুর্যের মনে হলো মেয়েটা ঠান্ডা লাগছে। তুর্যের মনে হতে লাগলো নিজেকে কেমন রিল্যাক্স লাগছে। অনায়াসে সে পারফেক্টভাবেই শ্বাস নিতে পারছে। বুকের ভেতরে হওয়া নাম না জানা ব্যথাটা কমে গেছে। হার্ট স্পেশালিস্ট ডক্টর তুর্য চৌধুরীর কাছে এই ব্যথা একদমই অজানা। উঠে দাঁড়ালো তুর্য। এখন সে একটু শান্তির ঘুম দেবে, নয়তোবা মাথার মধ্যে ঝিমঝিম করা অস্বস্তি ভাবটা কাটবে না। কিন্তু কি করে কি, রুমে তো কোনো সোফাই নেই। আচানক চোখ কপালে উঠে যায় তুর্যের। হোয়াট দ্য, আমি ঘুমাবো কোথায়? তার মনে পড়ে গেল মীরাকে বলা তারই কথা। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোন কোনায় থাকবে সেটা তোমার ব্যাপার, আমার বেডের কাছে না দেখলেই হলো। আর চোখে মীরাকে একবার দেখে নিল তুর্য। অতঃপর গায়ে জড়ানো টি শার্ট খুলে খাটের অন্য পাশে মীরার থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। আবেশে চোখজোড়া বন্ধ হয়ে গেল তুর্য। টাওয়ালের সেই মাতাল করা গন্ধটা তার নাকের চারপাশে ঘুরঘুর করছে বারংবার। বালিশে মুখ ডুবিয়ে দিল সে। অতঃপর কয়েকটা বড় বড় শ্বাস টেনে ঘুমের দেশে পাড়ি দিল। ফ্ল্যাশব্যাক ইন। সকাল সকাল শান্তি চৌধুরী ছোট ছেলের রুমের সামনে এসে দেখেন দরজা হা হয়ে খোলা। ভেতরে গিয়ে দেখেন ছেলের রুমে নেই। তিনি ভাবলেন ছেলে হয়তো ওয়াশরুমে আছে, তাহলে একটু বসাই যাক। কিন্তু যেই ভাবা সেই কাজ। ওভাবে বসে 15 মিনিট পার হয়ে গেল, তবে ছেলের টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। অধৈর্য হয়ে তিনি হাঁক ছাড়লেন। তুর্য, বেটা তুমি কি ওয়াশরুমে? না, কোনো রকম সারা শব্দ নেই। তাই তিনি বাধ্য হয়ে সেখান থেকে চলে এলেন। বুশরা, বুশরা। কিছু হয়েছে মম? সকাল সকাল এইভাবে ডাকছো যে? তোমার ছোট ভাইয়া কি গত রাতে বাড়ি ফেরেনি? কেন বলো তো? রুমে দেখলাম নেই, কোথায় গেল এই সাত সকালে? থাকলে তো দেখবে, সে আর শালা উপাস সম্বন্ধী বাড়ি আছে এখন। আমাকে এইমাত্র ফোনে জানালো বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি গেল, তাও কিনা খালি হাতে। শেষের কথাগুলো বেশ আফসোসের সুরেই বলল তুহিন। তুর্য মীরার বাড়ির আছে শুনে ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে শান্তি চৌধুরীর। তিনি ছেলেকে কিভাবে বোঝাবেন ওই বোঝা মেয়ে তার যোগ্য নয়? তিনি কিভাবে ছেলেকে বোঝাবেন ওই বোবা মেয়ে তার যোগ্য নয়? চৌধুরী ভিলায় সে একদম বেমানান। তিনি ভেবেছিলেন মীরা চলে যাওয়ার ব্যাপারটা কাজে লাগাবেন, কিন্তু না, ছেলে তো বড় বউ ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারছে না। রাগে গজগজ করতে করতে তিনি নিজের রুমের দিকে হাঁটা ধরল। বাদ সাধল বুশরা। আরে মম, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? খাবে না? এ কি ভাইয়া, আপনি তো দেখছি কিছুই খাচ্ছেন না। বলেই মিলি তুর্যের প্লেটে আবারও খাবার ভরিয়ে দেয়। আর তা তৃপ্তির সঙ্গে চেয়ে দেখছেন আহাদ সাহেব। বোনের অনুপস্থিতিতে ওনার ছোট্ট মিলি সবকিছু সামলে নিচ্ছে ভেবেই হাসি ফুটে ওঠে মুখে। আহাদ সাহেবের একমাত্র বোনের কথা খুব মনে পড়ছে। ওনার বোনটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতো। মিলির জায়গায় ওনার বোন থাকতেন, আর একমাত্র জামাইকে নিজ হাতে সযত্নে খাওয়াতেন। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললেন আহাদ সাহেব। তুর্য, ঘাড়ে কিভাবে ব্যথা পেলি? কি অবস্থা দেখি দেখি। মাহির তড়িঘড়ি দেখতে গেলে তুর্যের কথায় অপ্রস্তুত হয়ে যক্ষা রোগীর ন্যায় কাশতে থাকে। মানুষরূপী মেনি বিড়ালে কামড় দিয়েছে, সমস্যা নেই, সেরে যাবে। আর চোখে মীরাকে একবার দেখে নিয়ে উত্তর দেয় তুর্য। তুর্যের এহেন কথায় আহাদ সাহেবও অপ্রস্তুত হয়ে যান, তবে সেটা প্রকাশ করলেন না। তিনি নিজের মতো করেই খেতে থাকলেন। আর মিলি তো পারে না টেবিলের নিচে গিয়ে বসে। এদিকে মীরা নিজের কাণ্ডের কথা মনে করে নজর এদিক সেদিক করতে থাকে। সে লজ্জার সাথে সাথে ভীষণ অনুতপ্ত। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তুর্য মীরার উদ্দেশ্যে বলে, বিকালে তৈরি থাকবে, হসপিটাল থেকে এখানে এসে তোমাকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো। নিমিষে মীরার লজ্জা রাঙা মুখটা অন্ধকারে ঢেকে যায়। সেভাবেই ছলছল নয়নে ভাইয়ের দিকে তাকায়। মাহির বুঝতে পারে তার কলিজার টুকরোটা আজ যেতে চাইছে না, তাই সে তুর্যকে উদ্দেশ্য করে বলে, তুর্য, ও থাক না, 2 দিন পরে আমি গিয়ে দিয়ে আসবো। কোনো দরকার নেই, আমার বউকে আমি নিয়ে যেতে পারবো। মাহির বুঝতে পারে বন্ধু তার উপর রেগে আছে, তাই আর কথা বাড়ালো না। সবাই নিজের মতো করে খাচ্ছে, কারো মুখেই কোনো কথা নেই। নীরবতা ভাঙলো মীরার জোরে গ্লাস রাখার শব্দে। মীরা তার ভাইকে হাতের ইশারায় কি যেন বোঝালো, অতঃপর উঠে চলে গেল নিজের রুমে। এখানে উপস্থিত সকলের ব্যাপারটা বুঝলো, তুর্য কিছুই বুঝলো না।
কি বললো ও? আর কিভাবে বুঝলি? দেখ তুর্য, কারো ইশারা বুঝতে গেলে, স্পেশালি যারা কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম সেই মানুষটাকে বুঝতে হয়। হ্যাঁ হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট ওয়েট, তুমি টিফিনের ঘন্টা বাজতেই হই হুল্লোড় শুরু হয়ে গেছে চারদিকে। তবুও মীরার মধ্যে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না। আগের ক্লাসটা না হওয়ার সুবাদে সে একটা গল্পের বই পড়ছিল, আর এখনও পড়েই যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই তার। সে এখন গল্পের মধ্যেই মজে আছে। 6 বছর আগে সে ওইভাবে বান্ধবীদের সাথে হুল্লোড় করে বেড়াতো, কিন্তু এখন সে নিশ্চুপ। প্রয়োজন ছাড়া নিজের জায়গা ছেড়ে ওঠে না। প্রথম প্রথম শোকাহত কারণে এভাবে থাকলেও পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হয় মীরার। এখন সে দ্বাদশ শ্রেণীতে পড়ছে। তার দুই প্রিয় বান্ধবী নাবিলা ও কুসুম বর্তমানে কলেজের 2য় বর্ষের ছাত্রী। সেও তো তাদের বান্ধবীদের সাথে এখন কলেজে পড়তো, যদি না সেদিন সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা না ঘটতো। তবে সে থেমে নেই, একটু পিছিয়ে গেছে মাত্র। তাতে কি, তার মেধা সে একই আছে। তখনও তার সবার প্রথমেই নাম উঠত, এখনও সেটা। মীরার দুই বান্ধবী প্রতিদিন টিফিন টাইমে মীরার ক্লাসরুমে এসে সেই সময়টুকু আড্ডা দিত। মীরা চুপ থাকলেও দুই বান্ধবীর গল্প খুব করে উপভোগ করত। কিন্তু এখন সেটা আর হওয়া সম্ভব নয়। তারা তো সে কবেই চলে গেছে তাদের নিজ লক্ষ্যের দিকে, মীরার থেকে দুধাপে গিয়ে। আর কোনোদিনও তাদের সাথে আগের মতো আড্ডা দেওয়া হবে না হয়তো। বিকেল 4:10 মীরা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ভাইয়ার জন্য। মাহির তাকে স্কুলে পৌঁছে দিয়ে বোনকে আদর করে তবে অফিস গেছে। আর যাওয়ার আগে বলে গেছে সে আজ ড্রাইভারকে আসতে না করে দিয়েছে, তাকে সে নিজেই নিতে আসবে। প্রায় 7 মাস পরে দেশে ফিরেছে শুভ। তার মায়ের মতো তার নিজেরও এই দেশটা অতি প্রিয়। আর প্রিয় হবে নাই বা কেন, এই দেশে যে তার বাবা ব্যতীত সকল প্রিয় মানুষগুলোর বাস। আছে তার একটা কাছের বন্ধু দেবব্রত ব্যানার্জির সাথে দেখা করতে যাচ্ছে বসুন্ধরা কফি শপে। এই দেশে আসলেই শুভ এই দেবব্রত নামে ছেলেটার সাথে দেখা করে এবং দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটায়। তাদের প্রথম সাক্ষাৎ হয় হসপিটালে বর্ষা জন্মের সময়। শুভর মাকে ওটিতে ঢোকানোর পর সবাই যখন চিন্তায় অস্থির, শুভ তখন করিডোরে এক কোণে দাঁড়িয়ে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল তার মায়ের সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায় সেই উদ্দেশ্যে। ছোট্ট শুভ তার মায়ের আর্তনাদ শুনে বুঝেছিল তার মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তখন সেই সময় তার সামনে উপস্থিত হয়েছিল গোলুমলু দেবব্রত। দু হাতে তার দুটো চকলেট, একটা সে খাচ্ছিল আর অপরটা হাতে ধরেছিল। হাতে ধরা চকলেটটা দেবব্রত শুভর দিকে এগিয়ে দিয়ে বলেছিল, তুমি আমাদের বন্ধু হবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছিল সেদিনকার ছোট্ট শুভ। তার মনে হয়েছিল সামনে দাঁড়ানো নির্বোধ ছেলেটাকে একটা ঘুষি মারতে। আবারও ছেলেটা বলতে শুরু করে, আমি দেবব্রত ব্যানার্জি, আমার ভাইয়া হয়েছে, একটু আগেই হয়েছে। জানো জানো আমার এখন খুব ভালো লাগছে। দেব বেটা, তুমি এখানে কি করছো? দেখি চলো। বলে টেনে নিয়ে চলে গেল একটা লোক দেবব্রতকে। শুভ্রর মনে হলো লোকটা ছেলেটার বাবা হবে হয়তো, ব্যাস এটুকুই। অতঃপর 15 বছর পরে তানহার জন্মের সময় আবারও তাদের এই হসপিটালে দেখা হয়ে যায়। তবে আগের গোলুমুলু দেবব্রত আর নেই, সে এখন হ্যান্ডসাম দেবব্রত। এই হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে জয়েন করেছিল সেই তখন থেকেই তাদের বন্ধুত্ব। এক মনে গাড়ি ড্রাইভ করছে শুভ। হঠাৎই তার চোখ যায় রাস্তা থেকে বেশ দূরে একটা স্কুল গেটের সামনে। আরে ওটা হোয়াইট রোজ না? নিজের মনকে প্রশ্ন করে শুভ। তাড়াহুড়ো করে তার গাড়িটা যথা জায়গায় পার্ক করে দৌড়ে গেল মীরার কাছে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? রিনা ওয়েট ওয়েট, তুমি এই স্কুলে পড়ো রাইট? দেখে তো তাই মনে হচ্ছে, আর আমিও তো তাই ভেবেছিলাম। ভ্রুজোড়া কুচকে বলে শুভ। মীরার অসহ্য লাগছে এই ছেলেটাকে। এই বাদরটার জন্য তুর্য তার গায়ে হাত তুলেছিল। ভাবতেই রাগ লাগছে মীরার, তাই সে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। একই হোয়াইট রোজ, তুমি এত বিরক্ত হচ্ছ কেন আমাকে দেখে? আমি কি তোমার পর? আমি তোমার নিজের লোক। মীরা শুভর দিকে চোখ ছোট ছোট করে তাকালে সে আমতা আমতা করে বলে, না, আ আই মিন তোমাদের সবার নিজের লোক। আবারও মীরা অন্যদিকে তাকায়। সে মনে মনে তার ভাইয়াকে বকা দিচ্ছে। এত যে দেরি হচ্ছে সেদিকে তার ভাইয়ার কি কোনো খেয়াল নেই? তার উপরে এই অসহ্য লোকটা, প্রচণ্ড বিরক্ত লাগছে যার।
যা তার চোখে মুখেই ফুটে উঠেছে। হোয়াইট রোজ, শোনো না। আর সহ্য করতে পারল না মীরা, তাই বাধ্য হয়ে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে কিছু একটা টাইপ করতে থাকে। অতঃপর হয়ে গেলে তার শুভর সামনে ধরে, আর এর সবটা একটু দূরে দাঁড়িয়ে দেখে তুর্য। শুভর প্রত্যেকটা কথা তার কানে এসে বেজেছে। রাগে তার মাথায় অদৃশ্য আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ওদের কাছে যেতে গিয়েও থেমে যায় সে, মীরার প্রতিক্রিয়া কি হয় তা দেখার জন্য। শুভ অবাক হয়ে ভ্রুজোড়া কুঁচকে মীরার দিকে তাকালে সে তাকে ইশারায় তার সামনে তাক করা ফোনের দিকে তাকাতে বলে। শুভ তার দৃষ্টিজোড়া তার হোয়াইট রোজের দিক থেকে সরিয়ে যে না ফোনে রাখবে, তখনই ফোনটা কেউ একজন টেনে নিল। এহেন কাজটা কে করলো দেখার জন্য শুভ যেই না পাশে তাকালো, অমনি তুর্যের মুখখানা দেখতে পেল। এদিকে মীরা ঘন ঘন ঢুক গিলছে আর চোখের পাতা পিটপিট করছে তুর্যকে দেখে। মীরা তুর্যের দিকে তাকানো মাত্রই দেখতে পায় লাল লাল চোখে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে সে। দেখে বোঝা যাচ্ছে লোকটা সেদিনের মতো আজও রেগে আছে। ভয়ে মীরা আরো জড়সড় হয়ে দাঁড়ালো। তুর্য, তুই তুই না হসপিটালে ছিলি, এখানে কি করছিস? ছিলাম তো। আর এখানে কি করছি মানে? আমার বউ এখানে একা একা দাঁড়িয়ে থাকবে, আমি কাজে ডুবে থাকবো, আর তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই সুযোগটা নিক? সেটা কি ঠিক তুই বল? আমি ওর হাজব্যান্ড হই, সো একটা দায়িত্ব তো আমার আছেই। তুই কি বলিস? শেষের কথাগুলো মীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে বলে তুর্য। বাই দ্য ওয়ে শুভ, আমার মনে হচ্ছে তুই কোথাও যাবি রে। তো যা, আমরা আসছি। তুর্য মীরাকে নিয়ে চলে আসে সেখান থেকে। তার একটা হাত এখনো মীরার কোমরে, আর অপর হাতটা মীরার ফোন ধরা। গাড়ির দরজা খুলে মীরাকে বসিয়ে দিয়ে সে নিজেও ড্রাইভিং সিটে বসে। অতঃপর মীরা শুভকে কি দেখাচ্ছিল সেটা দেখার জন্য সে ফোনের পাওয়ার বাটন চাপ দেয়। কোনো রকম পাসওয়ার্ড তাতে নেই, আর চোখে মীরাকে একবার দেখে নিল সে। মীরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, যে কেউ এই মেয়েকে দেখলে বলবে সে এখন এই জগতে নেই। ফোনের লকটা খোলা মাত্রই সে দেখতে পায় সেখানে লেখা আছে, দেখুন, আপনি আমায় এই ধরনের নামে ডাকবেন না। আর আমার ভীষণ বিরক্ত লাগছে এতে। আর আমি বুস্টার ছোট ভাইয়ের বিবাহিতা স্ত্রী, সম্পর্কে আপনার থেকে বড়। সো আমাকে যদি ভাবি ডাকেন তাহলে আমি খুশি হব। লেখাটা পড়ে অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তুর্য। মীরা যে শুভকে এসব লিখে দেখাবে তা সে কল্পনাতেও ভাবতে পারেনি। 1 সপ্তাহ বলে আজ 3 সপ্তাহ হয়ে গেল। তবে তুর্য মীরার যে রিসেপশন পার্টিটা রাখবে বলে মনে করেছিলেন জাহিদ চৌধুরী, সেটা এখনো হয়ে ওঠেনি। তাদের বিজনেসে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে, সমস্যাটা বেশ জটিল হওয়ার কারণেই জাহিদ চৌধুরী ও ওনার বড় ছেলে খুবই ব্যস্ত ছিলেন। তার সাথে শুভ কম ব্যস্ত ছিল না। মামার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে, আর সে এখানে উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে। শত ব্যস্ততার মধ্যে থেকেও শুভ তার হোয়াইট রোজের সাথে বন্ধুত্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবে সে ব্যর্থ। তার ধারণা হোয়াইট রোজ তাকে খারাপ ছেলে ভাবে, নয়তোবা কেন তার সাথে কথা বলে না। নিজে থেকে কথা বলতে যায় শুভ, তবুও মেয়েটা তার কথার উত্তর দেয় না। তবে সিরিয়াস কোনো প্রশ্ন করলে মাথা নেড়ে উত্তর দেয় হ্যাঁ কিংবা না। এতে নারাজ শুভ, কাউকে বলতেও পারে না হোয়াইট রোজের বিহেভিয়ার সম্পর্কে। সে নিজে থেকে বুঝে নিয়েছে তার হোয়াইট রোজ তুর্যের বাধ্য বউ, তাই তো তার সামনে মুখ দিয়ে কোনো উচ্চারণ করে না। আজ সকাল সকাল জাহিদ চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে সবার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন 2 সপ্তাহ আগে যে রিসেপশন পার্টি হওয়ার কথা ছিল সেটা কাল হবে। সবাইকে কার্ড দেওয়া শেষ, আর এও জানান মীরাদের বাড়িতে তিনি নিজে গিয়ে কার্ড দিয়ে এসেছেন। তুহিন, শুভ ব্যতীত তুর্য সহ সকালেই অবাক হয়ে গেছে। তাদের কারণই মনেই ছিল না এ ব্যাপারে। তুর্য আর চোখে তার পাশে দাঁড়ানো মীরাকে দেখে নেয়, কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই যে সে আনন্দিত নাকি বিরক্ত। দ্বিতীয়বার মীরা এই বাড়িতে এসে থেকে তুর্যকে এড়িয়ে চলেছে। আগেও যে তার সাথে সেভাবে খাতির ছিল তা কিন্তু নয়। তবু তুর্যর কেন যেন মনে হচ্ছে মেয়েটা তাকে এড়িয়ে চলছে। কোনো কিছুর জন্য বকলেও মেয়েটা আর কাঁদে না, কেবল মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সরে পড়ে সামনে থেকে। এতে তুর্য ভীষণ বিরক্ত। ইদানিং তুর্যের কোনো কিছুতেই সহজে মন বসতে চাইছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে সারাক্ষণ। অস্থিরতা ভুগছে সে। আচ্ছা, তার কি কোনো কঠিন অসুখ হলো? তবে এত বড় ডাক্তার হয়ে ধরতে পারছে না কেন সে?
মনের প্রশ্ন মনেই থেকে যায় তুর্যের। আবারও শোনা যায় জাহিদ চৌধুরীর কণ্ঠনালীর আওয়াজ। তাহলে ব্রেকফাস্ট ছেড়ে এক্ষুনি তোমরা শপিংয়ে চলে যাও। কেনাকাটা করতে তো সময় লাগবে। আর তুমিও যাবে সবার সাথে। শেষের কথাটা তিনি তুর্যের উদ্দেশ্যে বলেন। নো ড্যাড, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, সেখানে যাওয়া লাগবে। বলে তুর্য। মীরা শপিংয়ে যাবে বলে তৈরি হতে এসেছে নিজেদের রুমে। রুমের এক কোণে রাখা তার ট্রলি ব্যাগ থেকে জামা বের করতেই গেলে সে বেকুব বনে যায়। তার ব্যাগে জামা কাপড় ছাড়া আরও নানান প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলোর একটাও ব্যাগে নেই। তার মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সে মনে করার চেষ্টা করছে সেগুলো সে কোথায় রেখেছে, কিন্তু না, সে তো এখানেই রেখেছিল। তার স্পষ্ট মনে আছে। অস্থির হয়ে মীরার রুমের কোণা থেকে কোণা দেখছে বারংবার। কি সমস্যা? এইভাবে ছোটাছুটির মানে কি? তুর্যের প্রশ্ন করা মাত্রই তার সামনে ছুটে আসে মীরা। অতঃপর তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট উল্টে ভ্যাঁ করে কেঁদে দেয়। আচমকা মীরাকে এভাবে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ে তুর্য। মীরা, এই মেয়ে, এই কি হয়েছে? আমাকে বলো, কেউ কিছু বলেছে? কে বকেছে বলো? কোথায় সমস্যা হচ্ছে বলো আমাকে, আমি সব ঠিক করে দিচ্ছি। কি হলো, কিছু বলছো না কেন? মীরা কিছু বলছে না দেখে তুর্য তাকে টেনে সোফায় বসায়। টেবিলের উপর থেকে তার মাঝারি সাইজের বোতলটা নিয়ে সেও মীরার পাশে গিয়ে বসে। অতঃপর বোতলের চিপি খুলে মেয়েটাকে একপাশ থেকে জড়িয়ে ধরে আর পানি পান করায়। পানি পান করানো হয়ে গেলে তুর্য মীরাকে তার বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলায়। যতক্ষণ না মেয়েটা শান্ত হয় ততক্ষণ। এদিকে মীরার কোনো হুঁশ নেই। সে তার জামা কাপড়ের শোকে কাতর হয়ে তুর্যের বুকে লেপ্টে আছে। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর মীরার ফোপানোটা যখন কমে আসে, তখন তুর্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে তার দুটো হাত নিয়ে মেয়েটার দু গালের দুপাশে রাখে। অতঃপর নরম আদুরি কণ্ঠে প্রশ্ন করে। কি হয়েছে মীরা, এইভাবে কাঁদছো কেন? আমাকে বলবে না? হুম? তুর্যের এইভাবে আবেগ মিশ্রিত কণ্ঠের কথা শুনে মীরা আবারও ফুপিয়ে উঠল। না, একদম না, ভুলেও আর কাঁদবে না, নয়তো তোমার কানের নিচে শক্ত কিছু পড়বে। তুর্যের ধমক শুনে তার ফোপানো বন্ধ হয়ে যায়। অতঃপর তুর্যের দিকে তাকিয়ে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে তার ট্রলি ব্যাগটা দেখায়। তুর্য মীরার হাত অনুসরণ করে সেদিকেই তাকায়। ওটা তো একটা ব্যাগ। অবাক হয়ে বলে তুর্য। এবার মীরা বসা থেকে উঠে হন্তদন্ত হয়ে ব্যাগটার কাছে গিয়ে সেটা টেনে তুর্যের সামনে এনে রাখে। অতঃপর প্রত্যেকটা চেন খুলে খুলে দেখায়। মীরা দু হাতের দুটো পাতায় এদিক ওদিক করে মুখ দিয়ে কেমন গোঙানোর আওয়াজ করছে, আর মাঝে মাঝে ডান হাতটা কপালে ঠেকিয়ে চাপড়াচ্ছে, যার অর্থ তার সর্বনাশ হয়ে গেছে। এই, ওয়েট ওয়েট, তুমি কি তোমার জামা কাপড়ের জন্য এইভাবে মরা কান্না জুড়েছো? তুর্যের প্রশ্নের উপর নিচ মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, সে তার সাধের জামা কাপড়ের জন্যই এতক্ষণ যাবৎ কান্না করেছিল। হোয়াট দ্য, তুমি? তুর্যের চোখ মুখ নিমিষেই শক্ত হয়ে যায়। বসা থেকে উঠে মীরার একদম সামনে চলে যায়। অতঃপর মেয়েটার একটা বাহু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে। লিসেন, আর কোনো দিনও যেন এই সামান্য ফালতু কারণে তোমার চোখের পানি না দেখি, নয়তো। অর্ধেক বলে ছেড়ে দেয় তার বাহু। উল্টো ঘুরে বড় বড় দুটো শ্বাস নিয়ে আবারও সামনে ঘুরে এক হাত দিয়ে মীরার কোমর টেনে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। অতঃপর মীরা চোখে চোখ রেখে বলতে শুরু করে। তোমার চোখের সামান্য পানিতে কারো বুকে আগুন জ্বলে, আর সেই আগুন তার জ্বলে পুড়ে ছাই হওয়ার উপক্রম। ছেড়ে দেয় তুর্য মীরাকে, আর যাওয়ার আগে বলে যায়। যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানেই আছে, তুমি নির্বোধের মতো কাবার্ড দেখতে ভুলে গেছো। এদিকে হা করে তুর্যের যাওয়ার পানে তাকিয়ে আছে মীরা। সে বুঝতে পারছে না তুর্য এসব কি বলে গেল। এখানে তো তুর্য ছাড়া আর কেউ নেই, আর তার কান্না সে ছাড়া তো কেউ দেখেও নি। তার মানে আর ভাবতে পারছে না মীরা। তার চোখ আপনা আপনি বড় হয়েছে। তুর্য ড্রয়িং রুমের সোফাতে বসে ফোন চাপছে। সে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় তার কানে আসে শুভর অস্থির কণ্ঠস্বর। ভাবিমণি, তোমরা মেয়েরা এত দেরি কি করে করতে পারো? একবার বলবে প্লিজ? শুভর এত অস্থির ভাব দেখে ভ্রুজোড়া কুঁচকেই প্রশ্ন করে তুর্য। এত অস্থির হচ্ছিস কেন? কোথাও যাবি? আমি একা না, তুই মামা বাদে সবাই যাচ্ছি আমরা। কোথায়? কোথায় আবার? শপিংয়ে। শুনলি না তখন? মেয়েদের মাঝে তুই গিয়ে কি করবি? স্ট্রেঞ্জ ইয়ার, হোয়াট ডু ইউ মিন বাই মেয়েদের? আমি আমার পরিবারের সাথে যাচ্ছি।
বলেই হনহন করে চলে গেল শুভ তুর্যের সামনে থেকে। তুর্য আয়েশ করে বসলো সোফায়, অতঃপর কাউকে কল করে বলল, এখন আমি যাচ্ছি না, সামলে নিও ওই দিকটা। শুভরা দুটো গাড়ি করে শপিংয়ে যাবে। একটাতে তুহিন, তুলি আর তাদের সকলের আদরের তানহা, আর অপরটাতে শুভ, বুশরা, মীরা ও শান্তি চৌধুরী। তুহিনরা তাদের গাড়ি নিয়ে চলে গেল শুভদের আসতে বলে। বুশরা আগে আসুক, তারপর তার দেখাচ্ছি মজা। কি যে করছে ঘরের দরজা আটকে, ওই বোবা মেয়েটাকে নিয়ে যত সব আদিক্ষেতা। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছেন শান্তি চৌধুরী। আসলেই ঠিক বলছো মামি, মেয়েটা বোবাই বটে। তা না হলে এত হ্যান্ডসাম একটা ছেলে তাকে যেচে কথা বলতে চায়, আর সে কি করে? বোবার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি হলো? কি বিড়বিড় করছিস? নাথিং মামি, ভাবছি কি ভাবছিস? ভাবছি যে তোমার মেয়েটার বিয়ে দিলে কি হবে। ও, তোকে ভাবতে হবে না, আমার মেয়ে কত লক্ষ্মী তুই কি জানিস? হেসে ফেলে শুভ মীরার কথায়। সে তো তার মামির বোরিং যাতে না লাগে তাই বলল কথাটা। এদিকে বুশরা মীরাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, আর এটা ওটা বকবক করছে। কে একজন এদিকে তাকিয়ে তার কয়েকটা হার্টবিট মিস করে ফেলেছে, সে খেয়াল কারোরই নেই। ছোট ভাইয়া, তুমি এখনো যাওনি? বুশরা তুর্যকে প্রশ্ন করে, কিন্তু তুর্য তো তার সামনে দাঁড়ানো হলুদ পরীকে দেখতে ব্যস্ত। মীরা হলুদ রঙের একটা সুতির গাউন পরেছে, মাথায় হলুদ ওড়না টানা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেয়া, আর দুই ভ্রুজোড়ার মাঝখানে ছোট্ট কালো টিপ। ব্যাস, তাতেই দুনিয়ার সকল সৌন্দর্য এসে ভিড় করেছে মেয়েটার মাঝে। তুর্য আনমনেই বলে ওঠে, মাশাল্লাহ। তবে উপস্থিত দুজনের মধ্যে কারো কানেই তা পৌঁছায় না। কি হলো? এইভাবে হাঁ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কথাটা বুশরা বেশ জোরেই বলল, যার ফলস্বরূপ মীরা খানিকটা লজ্জা পেল। হুম। কিছুটা অপ্রস্তুত হয়ে বলল তুর্য। কি হ্যাঁ, কখন থেকে ডাকছি তোমায়? ছোট ভাবিকে দেখে তো তোমার হুঁশই উড়ে গেছে দেখছি। ছোট ভাইয়া, এত যে সুন্দর দেখছো সব আমার জন্য, তাই আমার কাছে শুক্রিয়া আদায় করো। ভাব নিয়ে বলে বুশরা। তাই না? বলেই তুর্য বুশরার কান টেনে ধরে। ছোট ভাইয়া ছাড়ো, ব্যথা পাচ্ছি। ড্যাড কিন্তু বাড়িতেই আছে, ডাক দেবো এক্ষুনি। খাদো খাদো মুখ করে বলে বুশরা। যা দেখে ছেড়ে দেয় তুর্য, আর মুখে বলে, যা ভাগ। বুশরা তার ছোট ভাইয়ার কাছ থেকে ছাড়া পাওয়া মাত্রই দিল এক ভোদক। মীরাও বুশরাকে অনুসরণ করে যেতে গেলে তুর্যের কথায় থেমে যায়। তুর্য আবারও আগের ন্যায় আয়েশি ভঙ্গিতে বসে পড়ে। তোমাকে যেতে বলিনি, এখানে এসে বসো। তুর্য তার পাশে ফাঁকা জায়গাটা দেখিয়ে গম্ভীর সুরে বলে। মীরার বুক কাঁপতে থাকে। এই লোকটা চাইছে কি? তাকে কি যেতে দেবে না ভাবছে মীরা। কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে তুর্যের পাশে বসে সে, আর তাকে অবাক করে দিয়ে তুর্য তার দু হাত দিয়ে মীরার কোমরটা টেনে নিজের কোলে বসায়। অতঃপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মীরার অধর যুগল রেখে স্লাইড করতে থাকে। এতে মীরার সর্বাঙ্গ মির্গি রুগীর ন্যায় থরথর করে কেঁপে ওঠে। যেখানে ন্যাচারাল লিপস দেখে কারো হুঁশ উড়ে যায়, সেখানে সব কৃত্রিম সৌন্দর্যের মানে কি? মোহনীয় কণ্ঠে বলে তুর্য। অতঃপর পকেট থেকে রুমাল বের করে মীরার অধর যুগলে চেপে ধরে মুছে দেয়। ঘন ঘন ঢোক গিলছে মীরা, নিঃশ্বাস নিতেও ভুলে গেছে সে। তার মুখ বিরল লাল, নীল গোলাপি রং ধারণ করছে মুহূর্তেই। আখি জোড়া সামান্য উপরে তুলে লোকটার বানা তাকালো। এক চোখ টিপ মারে তুর্য, যা আরও একরাশ লজ্জারা রাঙিয়ে দিয়ে গেল তাকে। কি হলো বুশরানি? ওই বোবা মেয়েটা কোথায়? ভাইয়ার কথা বলার ধরন দেখে পুরো থ হয়ে যায় বুশরা। হঠাৎই বুশরার চোখ মুখের পরিবর্তন দেখে অবাক হয়ে প্রশ্ন করে শুভ। কি হলো? তোকে এমন লাগছে কেন? আমার ভাইয়া যে কারোর অসহায়ত্বের খোঁচা মারে, সেটা আমার আগে জানা ছিল না। হঠাৎ তার এই রূপ দেখছি তো, তাই নিজেকে অস্বাভাবিক লাগছে। কথা বলতে গিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বুশরার গালবে। শুভ বুশরার চোখে পানি দেখে অপ্রস্তুত হয়ে যায়। সে বুঝতে পারছে না হঠাৎ তার বোনের কি হয়ে গেল। বুশরা আমি। শুভকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে শান্তি চৌধুরী বলেন। কি হচ্ছেটা কি বুশরা?
ভাইয়ের সাথে তুমি কিভাবে কথা বলছো? আর শুভ মিথ্যা কি বলছে? বোবাকে বোবা বলেছে, তাই বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি? এক্স্যাক্টলি মম, আমি আমার মাকে খেয়েছি, আমাকে জন্ম দিতে না দিতেই। বুশরা! চেঁচিয়ে ওঠেন শান্তি চৌধুরী মেয়ের মুখে এহেন কথা শুনে। কেন মম? এই সত্যিটা বললে তো কোনো মহাভারত অশুদ্ধ হবে না। সেদিন খালামণি তো ঠিকই বলেছিলেন আমার জন্য। অবশ্য একটু কষ্ট পেয়েছিলাম, তাতে কি, এটাই তো সত্য। তবে তুমি কেন সত্যটা না মানতে পেরে নিজের বড় বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আচ্ছা মম, একটা সত্যি কথা বলবে? আচ্ছা, ছোট ভাবির মতো যদি আমার মুখের কথা না থাকতো, ওই দুর্ঘটনাটা ছোট ভাবির না হয়ে যদি আমার হতো, তবে আমাকেও কি এভাবে বলতে তোমরা? ধপ করে ওখানেই বসে পড়ে বুসরা। তার আখি জোড়া থেকে অবিশ্রান্ত নোনা পানির ধারা বইছে। শুভ বুসরার কথা শুনে কিংকর্তব্য বিমূঢ়। তার মানে তার মামি তখন সেটা মজা করেনি, সত্যি সত্যি বলেছিল। আর সত্যিই তো, সে কখনো তার ওয়েট্রোসকে কারোর সাথে কথা বলতে দেখেনি, এমনকি তুর্যের সাথেও নয়। আচ্ছা, একটু আগের কথাটা যদি তার ওয়েট্রোস শুনতো, তবে কি খুব বেশি কষ্ট পেত সে? আর কিছু ভাবতে পারছে না শুভ। তার পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শান্তি চৌধুরী গাড়ি থেকে নেমে পড়েছেন। ওনার একমাত্র আদরের রাজকন্যার চোখের সামান্য অশ্রু তিনি সহ্য করতে পারবেন না। এই মেয়েকে তিনি পেটে ধরেননি তো কি হয়েছে? এই মেয়ের সাথে ওনার রক্তের সম্পর্ক নাই থাকুক, আত্মার সম্পর্ক তো ঠিকই আছে। শান্তি চৌধুরী ওনার মেয়েকে দুহাত দিয়ে জাপটে ধরেন, অতপর বুসরার সারা মুখে চুমু দিয়ে বলেন, এসব কি কথা আমার সোনা মায়ের? তুমি আমার একমাত্র কলিজার রাজকন্যা না? হুম। আর কোনো দিনও যদি তোমার মুখে এসব ফালতু কথা শুনি, সেদিন দেখবে আমি কি জিনিস। আর শুভ, আমার ছোট বৌমার জন্য কি শুনছি? আর কোনো দিন যেন তোমার মুখে এসব না শুনি। শান্তি চৌধুরী মেয়েকে নিচ থেকে টেনে তুলেন, অতপর মেয়েকে সাথে নিয়ে গাড়িতে বসলেন। তোমার ছোট্ট ভাবি আসছে না যে? মীরা আসছে না দেখে প্রশ্ন করে শান্তি চৌধুরী। ছোট ভাবি ছোট ভাইয়ের সাথে আছে, হয়তো তারা দুজনে একসাথে যাবে। নাক টেনে উত্তর দেয় বুসরা। সকলে শপিং করা সম্পূর্ণ হলে যে যার মতো এসেছিল সেভাবে গাড়িতে চলে গেল, তুর্য আর মীরা ব্যতীত। তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। তুর্য বলার সঙ্গে সঙ্গে মীরা দুপাশে জোরে জোরে মাথা নাড়ে, যার অর্থ সে কিছুতেই একা একা এখানে দাঁড়াবে না। তাই বাধ্য হয়ে তুর্য মীরার হাতটা ধরে হাঁটা ধরল পার্কিং লটে। ঝড়ের গতিতে কেউ একজন এসে ঝাঁপিয়ে পড়ে তুর্যের উপর। তাল সামলাতে না পেরে সামান্য পিছিয়ে যায় তুর্য, তবুও মীরার হাত ছাড়ে না। জান, আমি ভাবতেও পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে। তো তুমি একদম ঠিক ছিলে। সত্যিকারের ভালোবাসা কখনো ভোলা যায় না। আমিও পারিনি, সেটা বুঝতে অবশ্যই একটু দেরি হয়েছে, কিন্তু আমি বুঝে গেছি তুমি ছাড়া আমি কিছুই না। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। তাই দেখো না, সব কিছু ফেলে তোমার কাছে চলে এসেছি। আর কোথাও যাব না, তোমার কাছেই থাকবো সারা জীবন, এখানটাই মাথা রেখে। তুর্যের বুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে মেয়েটা। তুর্য নড়তে ভুলে গেছে, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। তার হাতের মুঠোর মধ্যে থাকা মীরার হাতটা আস্তে আস্তে ঢিল হয়ে আসে। একরাশ দুঃখরা এসে ভিড় করছে মীরার মনে। সে অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে একবার নিজের হাতের দিকে তাকায়, যেটা এতক্ষণ তুর্যের হাতের মুঠোর মধ্যে ছিল। তো আরেকবার তার স্বামী নামক লোকটাকে জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকায়। তার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা তার মুখ ডুবিয়ে দিয়েছে তুর্যের বলিষ্ঠ চড়া বুকে। হঠাৎই মেয়েটার একটা কাজে মীরার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তার চোখ ফেটে কান্নাগুলো উপচে আসতে চাইছে। মেয়েটা তার হাত দিয়ে তুর্যের দু হাত টেনে নিজের কোমর জড়িয়ে নেয়, অতপর মুখ এগিয়ে নিয়ে তুর্যের পুরুষালিপ্ত অধরে নিজের নরম অধর যুগল দিয়ে চুমু করতে যায়। কিন্তু চুমের কার্য সম্পূর্ণ করতে দেয় না তুর্য। তার আগে মেয়েটার কোমর থেকে এক ঝটকায় হাত ছাড়িয়ে জোরে ধাক্কা দেয়, যার ফলস্বরূপ মেয়েটা তুর্যর থেকে বেশ অনেকটা দূরে ছিটকে পড়ে। যেমনটা এতদিন আমার থেকে দূরে ছিলে তেমনটাই থাকবে, সেটাই তোমার জন্য মঙ্গল। হিসিয়ে কথাগুলো বলে পুনরায় মীরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা দেয় তুর্য। এদিকে মেয়েটার চোখে মুখে দেখা দেয় একরাশ কৌতূহল। সে বুঝতে পারে না তুর্যের সাথে মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে।
তবে এটা যে বুশরা হবে না সেটা সে 100% শিওর, কারণ বুশরাকে সে চেনে। সামনাসামনি না দেখেও ধৈর্যর ফোনে তো দেখেছিল। আর যাই হোক, মেয়েটার ব্রেন অতটা কমও নয় যে সে গুলুমুলু সেই ছোট্ট বুশরাকে চিনতে ভুল করবে। মারিয়া, তোকে তুর্য চৌধুরী পাত্তা দিল না। তুর্য তার মারিয়াকে ধাক্কা দিল। হাউ ইজ পসিবল? বিড়বিড় করে বলে মারিয়া নামের মেয়েটা। থমথমে চেহারা নিয়ে ড্রাইভিং সিটে বসে আছে তুর্য। রাগে তার মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীরা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে চোখের পানি ঝরাচ্ছে মেয়েটা, যা তুর্যের একেবারে অসহ্য লাগছে। তুর্য সিট বেল্ট খুলে মীরার একদম কাছে চলে যায়। অতঃপর তার ডান হাত দিয়ে শক্ত করে মেয়েটার গাল চেপে ধরে। এই মেয়ে, তোর সমস্যাটা কোথায় একটু বলবি? কেন এত প্যানপ্যানানি শুরু করেছিস? হয়েছে এটা কি? কি হলো? কিছু বলছিস না কেন? আরে তোকে কিছু বলেছি, উত্তর কেন দিচ্ছিস না? আরে এই মেয়ে, তোকে না করেছি কান্না করতে, তবে চোখের পানি কেন ফেলছিস? বলেছি না তোর চোখের পানি দেখলে ভয়ঙ্কর কিছু করে বসবো। তুর্যের কথায় কি আছে জানা নেই মীরার, তবে চোখ মুখ খিচে দাঁতে দাঁত চেপে কান্নাগুলো আটকে নেয়, যার ফলস্বরূপ তার সারা শরীর কেঁপে কেঁপে ওঠে। মীরার কান্না থেমে যেতেই সরে আসে তুর্য নিজের সিটে। পুনরায় সিট বেল্ট লাগিয়ে বড় বড় দুটো শ্বাস নেয়। অতঃপর সামান্য রিল্যাক্স হয়ে গাড়ি টান দেয়। তুর্যদের গাড়ি এসে থামে চৌধুরী বিলার গেটের সামনে। মীরা আর চোখে তুর্যকে দেখে নেয় একবার। লোকটা মনে হয় এখনো রেগে আছে। আচ্ছা, তুর্য কি মীরার কান্নার জন্য এভাবে রেগে গেল, নাকি ওই মেয়েটার উপর যত রাগ হয়েছিল তা মীরার উপর ঝাড়ল? মনে মনে এসব ভেবেই চলেছে মীরা। কি হলো, এখানে বসে থাকার ইচ্ছা আছে নাকি? তুর্য বলতেই মীরা তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে নামতে গেলে তার একটা হাতে টান লাগে। ঘাড় ঘোরালেই দেখতে পায় তুর্যের হাতের মধ্যে তার হাত, আর তার দৃষ্টিজোড়া মীরাতেই নিবদ্ধ। তা দেখে মেয়েটা তার নয়নজোড়া এদিক ওদিক করতে থাকে। এখন গিয়ে একটা শাওয়ার নেবে, তারপর নিচে এসে লাঞ্চ করে রেস্ট নেবে। আমার ফিরতে দেরি হবে। কথাগুলো বলে তুর্য মীরার কপালে উষ্ণ চুমু এঁকে দেয়। তারপর হাত ছেড়ে বলে যাও। এতে মীরা খুব বেশি অবাক হয় না, কারণ কদিন যাবৎ এই লোকটা তার সাথে এভাবে ট্রিট করছে। তার মাথায় এখন পার্কিং লটের তুর্যের উপর ঝাঁপিয়ে পড়া মেয়েটা ঘুরঘুর করছে। মীরা খুবই সরল, তাই বলে অতটাও বোকা নয়। সে ভালো মতোই বুঝতে পারছে তুর্যের সাথে মেয়েটার কিসের সম্পর্ক, আর সেটা এখনো আছে নাকি সেটাই জানতে হবে মীরাকে। আচ্ছা, যদি কিছুই না থেকে থাকে তবে মেয়েটাও ভাবে লিপ কিস করতে চাইলো কেন? আর তুর্য কেন বলল না মেয়েটাকে যে মীরা তার বিয়ে করা বউ? এই সমস্ত প্রশ্ন মীরার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ সন্ধ্যাটায় এত পানসে কেন মামি? সিঁড়ি বেয়ে নামতে নামতে শুভ প্রশ্ন করে তার মামিকে। তুহিন, বড় বৌমা আর আমার দিদিমণিটা তার নানু বাড়ি গেল আবারও তাদের স্পেশাল বাপ দাওয়াত করতে। শেষের কথাটা মুখ বাঁকিয়ে বললেন শান্তি চৌধুরী। আমাকেও তো সঙ্গে নিতে পারতো। নিতে চেয়েছিল, তুই যাসনি। হোয়াট? তোকে অনেকবার ডাকা হয়েছিল কিন্তু তুই ঘুমে বিভোর ছিলি। আচ্ছা বল, কি খাবি? 1 কাপ কড়া কফি। মাথাটা বেশ ধরেছে। শান্তি চৌধুরী একজন মেয়েটকে ডেকে 1 কাপ কড়া কফি দিয়ে যেতে বলেন। শুভ কফির মগটা নিয়ে বসার দরজার সামনে দাঁড়ায়। তার একমাত্র বোন তার উপর অভিমান করেছে। সেই অভিমানকে ধূলিসাৎ করতেই দরজায় টোকা দেয় শুভ। কে? একটু পরে এসো, পড়ছি এখন। বলে বুসা। সে জানে দরজার ওই পাশে এখন কে হতে পারে। বসু, দরজাটা একটু খোল পাখি। ভাইয়ার দরকারি কথা আছে তো। পরে বলবো, এখন সময় নেই, বিজি আছি। এমনিতেই কাল সারাদিন ব্যস্ত থাকবো, তাই এখন একটু পড়তে দাও। এই মাসে পরীক্ষা আমার। শুভ বুঝে গেছে তার অভিমানী বোন এখন দরজা খুলবে না, তাই আর বৃথা চেষ্টা না করে ছাদের দিকে পা বাড়ালো। শুভ ছাদে পা দিতেই এক অদ্ভুত সৌন্দর্যের সম্মুখীন হয়। ছাদের রেলিং ধরে রাস্তার দিকে মুখ করে এক নারী অভয় দাঁড়িয়ে আছে। কোমর ছাড়িয়ে রেশমি চুলগুলো পড়ে রয়েছে পিঠে, আর সেই নারী অভয়টি তার দৃষ্টি স্থির রেখেছে সুদূর আকাশের ওই অর্ধচন্দ্রটাকাটার দিকে। এই আলো ছায়া মনোরম পরিবেশ, তার উপর এই অতিমাত্রায় সৌন্দর্য নারী পৃষ্ঠ অভয়, যা শুভর আখি জোড়াকে শীতল করতে যথেষ্ট।
আস্তে আস্তে শুভ গিয়ে দাঁড়ালো সেই নারী অবয়বটির পেছনে, কিন্তু সেদিকে সেই নারীটির কোনো খেয়াল নেই। তাই শুভ বুদ্ধি করে কেসে উঠল। কাশির শব্দে নড়ে চড়ে উঠে মীরা। হ্যাঁ, এটা মীরাই ছিল। ঘরে তার দম বন্ধ লাগছিল, তাই তো প্রকৃতির হাওয়া গায়ে মাখতে ছাদে আসে। মীরা তার পেছনে শুভকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। তাড়াতাড়ি গায়ে ওড়না জড়ানো একপাশে মাথায় টেনে নেয়। অতঃপর শুভকে একটা জোরপূর্বক হাসি উপহার দেয়। এ কি হোয়াইট রোজ, তুমি কান্না করছিলে? শুভ তার হোয়াইট রোজের চোখের দিকে তাকিয়ে চমকে গিয়ে প্রশ্নটা করে। মীরা আবারও তার ঠোঁটে যথা হাসি বজায় রাখার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ে। তাহলে তোমার চোখে এগুলো এমন ফোলা ফোলা লাগছে কেন? শুভকে আবারও প্রশ্ন করতে দেখে মীরা মুচকি হেসে চোখ দুটো বন্ধ করে একপাশে মাথা নাড়ে, যার অর্থ এমনি। হোয়াইট রোজ, আই এম সরি। শুভর এহেন দুঃখ ভরা কণ্ঠ শুনে বেকুব বনে যায় মীরা। সে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ে, যা দেখে হো হো করে হেসে ওঠে শুভ। অতঃপর বলে, বলতে ইচ্ছে করলো তাই বললাম। আচ্ছা হোয়াইট রোজ, তুমি আমার বন্ধু হবে? কথাটা বলে শুভ তার ডান হাতটা বাড়িয়ে দেয়। মীরা শুভর হাতের দিকে একবার তো আরেকবার তার মুখের দিকে চেয়ে থাকে। সে চায় না কোনো রকম ঝামেলায় জড়াতে। তুর্য তাকে সাফ সাফ মানা করে দিয়েছে শুভ নামের ছেলেটার সাথে না মিশতে। এমনকি সে যেখানে থাকবে সেখানে মীরার থাকা নিষেধ। মীরাকে হাত কচলাতে দেখে শুভর মুখটা নিমিষেই ছোট্ট হয়ে যায়। একরাশ অন্ধকার ঢেকে যায় মুখখানায়। আস্তে করে সে তার বাড়ানো হাতটা নিজের কাছে টেনে নিয়ে যেন কি অন্যায় কাজটাই না করে ফেলেছে সে। মীরার শুভর মুখটা দেখে খারাপ লাগে। ছেলেটা অতটাও খারাপ নয় যতটা সে প্রথম দিন ভেবেছিল। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তুর্যের কথার অবাধ্য হয়ে শুভর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। চৌধুরী ভিলায় আজকের সন্ধ্যাটা অন্য সব সন্ধ্যার চেয়ে অনেক স্পেশাল। আর হবে নাই বা কেন? জাহিদ চৌধুরীর ছোট নবাবের রিসেপশন বলে কথা। সারা বাড়ি বাহারি রকমের লাইটিং আর ফুলে ফুলে সজ্জিত। বিভিন্ন রকমের ফুলগুলো যেন নিজেদের মধ্যে সুবাস ছড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে। তবে এর মধ্যে রজনীগন্ধা এক ধাপ এগিয়ে। সে তার মিষ্টি গন্ধটা সকলের নাকে গিয়ে ধাক্কা দিচ্ছে, সবার ঊর্ধ্বে গিয়ে। মাহির সেই সকালেই চলে এসেছে চৌধুরী বিলায়। অবশ্য মীরার বড় ভাই হিসেবে নয়, বরং তুজের বেস্ট ফ্রেন্ড হিসেবে। তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের রিসেপশন বলে কথা। তার তো দায়িত্ব বলে কিছু আছে নাকি? হুট করে এত কিছুর আয়োজনে হিমশিম খাচ্ছে সকলে। তবে এরই মধ্যে শুভকে দেখা গেল নীল রঙের পাঞ্জাবি পরে সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করতে করতে এদিকেই আসছে। কি ব্রো, আর আর কতক্ষণ? মাহিরের উদ্দেশ্যে বলল শুভ। এই তো। বলেই মাহির শুভর দিকে ফেরে। হিরো তো দেখছি সেজেগুজে রেডি, তা হিরোইন খোঁজার জন্য হেল্প লাগবে নাকি? দুষ্ট হাসির সহিত এক চোখ টিপ দিয়ে বলে মাহির। আসছে বন্ধুর চামচা আমার হিরোইন খুঁজতে। মুখ বাঁকিয়ে বলে শুভ। মাহির শুভর পেটে খোঁচা দিয়ে বলে, তুহিন ভাইয়া বাদে তোদের দুই ভাইয়ের পেটে শুধু হিংসাতে ভরপুর। দুটোই তোরা কুমির। আর তোমার বন্ধু যে মাথায় 10 কেজি ইগো নিয়ে ঘোরে, তার বেলায় মাহির ভাই, আপনার হাসিতে কেউ একজন বারবার খুন হয়, সেই খেয়াল কি রাখেন আপনি? মাহিরকে হাসতে দেখে দূরে দাঁড়ানো বুশরা বিড়বিড় করে বলে, আজকে আমি আমার মনের কথা বলে দেব আপনাকে। এতে আমাকে যদি বেহায়া বলেন তবে তাই শ্রেয়। ভালোবাসার মানুষটার কাছে একটু বেহায়া হওয়াই যায়। এক ছুটে উপরে চলে গেল বুশরা। ঠোঁটে তার মিটি মিটি হাসি। স্টেজের উপরে পাশাপাশি দুটো সিংহাসন পাতা, তাতে বসে আছে তুর্য মীরা। তাদের দুজনের মুখে হাসির ছিটে ফোটাও নেই, তবে মীরা জোরপূর্বক হাসার চেষ্টা করছে। কি সমস্যা? এভাবে আমার দিকে আর চোখে তাকানোর মানে কি? লোকজনের দৃষ্টি আমাদের দিকেই তাক করা। সো স্টুপিডের মতো আমাকে দেখা বন্ধ করে সামনে তাকাও। দাঁতে দাঁত চেপে বলে তুর্য। একটু আগের ঘটনার জন্য যে লোকটা বেজায় রেগে আছে তা বুঝতে বাকি থাকে না মীরার। ফ্ল্যাশব্যাক। মীরাকে সাজানোর জন্য আলাদা করে পার্লারের মেয়েদের দরকার পড়েনি, কারণ আমাদের বসুরানে বসুরা একাই 100। মাহির কারো সাথে ফোনে কথা বলছে, তবে কার সাথে বলছে তা বোঝা গেল না। কই হলো তোমাদের? নিচে যে সকলে ওয়েট করে আছে হোয়াইট রোজকে দেখবে বল। বাকি কথা গলায় আটকে যায় শুভর।
আর তার দৃষ্টি স্থির হয়ে গেছে তার হোয়াইট রোজের উপর। এভাবে যে কত সেকেন্ড কেটে গেল তা টেরই পেল না শুভ। ভাইয়া, তোমরা দরজা আগলে দাঁড়ালে ভিতরে যাব কিভাবে? কোমরে দুহাত দিয়ে মিছে রাগের সুরেই বলে বুসরা। আরে বসুরানি যে, তোমাকেই তো মিস করছিলাম এতক্ষণ। মাহির কথাটা বলতেই সে আরো আপ্লুত হয়ে যায়, সঙ্গে সামান্য লজ্জাও পায়। তবে সবাই আছে বিধায় নিজেকে স্বাভাবিক করে বলে, মাহির ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনছি। এখন নয়, পরে। বুসার এহেন কথায় মাহির কিছু না মনে করলেও শুভর ব্রজরায় ভাঁজ পড়ে। জাহিদ চৌধুরীর কনিষ্ঠ পুত্রবধূকে দেখার জন্য সকলে উতলা হয়ে আছেন। তাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায় নিচে নামছে মীরা। তার এক পাশে বুসরা, অন্য পাশে তুলি। তাদের পেছনে 3 ধাপ উঁচুতে মাহির, আর তার কোলে তানহা। তানহা তার গলাটা শক্ত করে জড়িয়ে ধরে কি যেন বলছে, আর একের পর এক চুমু এঁকে দিচ্ছে মাহিরের গালে। এতে মাহিরও মিটিমিটি হাসছে তানহার অগচরে, যাতে বাচ্চাটা বুঝে না যায় সে হাসছে।